গল্প আমার বাহুডোরে আবদ্ধ তুমি। লেখনীতে নুসাইবা জান্নাত আরহা। অন্তিম পর্ব। রাত প্রায় শেষের প্রহরে এসে ঠেকেছে। আকাশে এখন আর চাঁদ নেই। ধরণী এখনো ঘুটঘুটে অন্ধকারে ছেয়ে আছে। ভোরের আলো ফুটতে দেরি আছে যথেষ্ট। সারারাত এপাশ ওপাশ করেও দু চোখের পাতা এক করতে পারেনি আদৃশ। বুকের বা পাশটায় এখনো কেমন চিনচিন ব্যথা অনুভূত হচ্ছে তার। মেহরুনের পাশে বসে ওর জখম হওয়া হাতটাকে নিজের হাতের মুঠোয় নিয়ে চুমু খায় সে। স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকে মেহরুনের মলিন মুখটার দিকে কিছুক্ষণ। মেহরুন এখন বেঘোরে ঘুমাচ্ছে। কিছুক্ষণ আগে ঘুমের ইনজেকশন দিয়েছিল আদৃশ। ভাগ্যক্রমে তখন সাথে সাথে ছুটে এসেছিল, নয়তো মেহরুনের অবস্থা আরও বেশি খারাপ হয়ে পড়ত। যতটুকু ব্লাড লস হয়েছিল তা রিকভারি হয়ে যাবে। অতিরিক্ত রক্তের প্রয়োজন নেই কোনো। আদৃশ ভয় পেয়ে গিয়েছিল তখন মেহরুনের অমন অবস্থা দেখে। নিজেকে ধাতস্থ করতেও বেশ বেগ পেতে হয়েছিল তাকে। পরে নিজেকে স্থির করে মেহরুনের কাছে যায়। জখম হওয়া হাতটাকে ভালোভাবে ব্যান্ডেজ করে দেয়। হাতের পালস চেক করে। পালস খুব ধীর গতিতে চলছিল বলে প্রথমে থমকে যায় সে। তারপর ইনজেকশনের মাধ্যমে কিছু মেডিসিন দেয়। এতে কাজও হয়। স্বস্তির নিঃশ্বাস ফেলে আদৃশ। যখন একটু একটু করে মেহরুনের জ্ঞান ফিরল তখন হাতের যন্ত্রণায় আর্তনাদ করে ওঠে। আদৃশ দ্রুত এগিয়ে মেহরুনকে উঠিয়ে জোর করে ব্যথানাশক ওষুধ খাইয়ে দেয়। শান্ত হলেও পাগলামি থামে না তার। মেহরুনের অবস্থা ঠিক বুঝে উঠতে পারে না আদৃশ। হঠাৎ এমন কেন করছে মেয়েটা ভেবে ভ্রু কুঁচকে ফেলে সে। মেহরুনকে শান্ত করতে তাই ঘুমের ইনজেকশন দেয়। মেয়েটার এখন ঘুমের বড্ড প্রয়োজন। আশঙ্কাজনক অবস্থা কাটতেই আদৃশ লাবিবা রহমান এবং মেহনত আকবরকে ধরে বেঁধে তাদের জন্য বরাদ্দকৃত রুমে পাঠিয়ে দিয়েছিল। তারা মেয়েকে রেখে কিছুতেই যাবেন না, অবশেষে আদৃশের জোরাজুরিতে যেতে বাধ্য হলেন তারা। মেয়ের চিন্তায় লাবিবা রহমানের প্রেসার বেড়েছে। এমনিতেও তিনি অসুস্থ ছিলেন। আবার মেয়ের জন্য আরও বেশি অসুস্থ হয়ে পড়ছেন। মাথার উপর ফ্যান চলছে, এসির পাওয়ার কমানো, তাও তিনি ঘামছেন। শেষমেশ প্রেসারের ওষুধ খেয়ে কিছুটা স্বস্তি ফিরে পান তিনি। মেহনত আকবর সারারাত পুরো রুম জুড়ে পায়চারি করেন। মেয়ের চিন্তায় তো তারও ঘুম আসছে না কিছুতেই। বুকের ব্যথাটা বেড়েছে। না, এখন অসুস্থ হলে চলবে না। একসাথে সবাই মিলে অসুস্থ হয়ে পড়লে দেখবে কে, ভেবে তিনি বিছানায় শুয়ে পড়েন। শেষ রাতের দিকে তার চোখটা লেগে আসে। আলভি, রিশতা, অরণি আদৃশের রুমেই ছিল এতক্ষণ। কিছুক্ষণ আগে যে যার রুমে চলে যায়। ওরা চলে যেতেই মেহরুনের পাশে এসে শুয়ে পড়ে আদৃশ। কিন্তু চিন্তায় এপাশ ওপাশ করেও সারারাত আর চোখে ঘুম আসেনি তার। মেহরুনের হঠাৎ এমন পাগলামির কারণ কি? সবই তো ঠিক ছিল তাহলে। ও যদি সুইসাইড করতেই চাইবে তাহলে আগেই করত, কাল কেন এমন করতে গেল? আচ্ছা, খুব বেশি স্ট্রেস থেকে আবার ট্রমার দিকে চলে যায়নি তো ব্যাপারটা? ভেবেই উঠে বসে আদৃশ। ঘামছে সে। এসির পাওয়ারটা কমিয়ে কপালের ঘামটুকু মুছে নেয়। সিদ্ধান্ত নেয় সকালে এ বিষয়ে রিশতার সাথে কথা বলবে সে। হঠাৎ একটু চোখটা লেগে এসেছিল আদৃশের। এমন সময় দরজায় নক করে। ধরফরিয়ে উঠে দরজা খুলে দেয় সে। আদৃশের চোখ লাল দেখে অরণি অনুনয়ের সুরে বলল, ঘুমাচ্ছিলি, ডিস্টার্ব করার জন্য সরি। মেহরুনের চিন্তায় কাল রাতে ঘুম হয়নি ঠিক মতো, তাই সকাল হতে হতেই ছুটে এসেছি। আদৃশ হেসে ঘুম জড়ানো কণ্ঠে বলল, না না, সমস্যা নেই। ওই চোখটা একটু লেগে এসেছিল। এসেছিস ভালোই হয়েছে আপু। অরণি চিন্তিত সুরে বলল, কি অবস্থা এখন মেহরুনের? ঘাড় ফিরিয়ে মেহরুনের দিকে এক পলক তাকিয়ে ছোট করে বলল, ঘুমাচ্ছে।
হঠাৎ কিছু একটা মনে হতেই আদৃশ বলে উঠল, আপু, রিশতাকে একবার আমার রুমে আসতে বলিস তো। ওর সাথে কিছু কথা আছে আমার। আর হ্যাঁ, আলভিকেও আসতে বলিস। অরণি মাথা নেড়ে সায় জানিয়ে তৎক্ষণাৎ ওদের ডাকতে চলে যায়। আদৃশের রুমে বসে আছে আলভি, রিশতা, অরণি। সবার মুখেই চিন্তার ছাপ। মেহরুনকে নিয়ে ওরা ভীষণ চিন্তিত। রিশতা মেহরুনের এ পাগলামি সম্পর্কে অবগত হয়েছে অরণির কাছ থেকে। সে নিজেও দেখেছে মেহরুনকে অমন উদ্ভট আচরণ করতে। তৎক্ষণাৎ মেহরুনের কিছু টেস্ট করা হয়। ভ্রুকুচকে আলভির দিকে তাকিয়ে রিশতা প্রশ্ন করল, আপনার বোন কি এর আগেও এমন আচরণ করেছিল কখনো? আলভি তৎক্ষণাৎ জবাব দিল, না, এর আগে এমন হয়নি কখনো। আদৃশ প্রশ্ন করল, তাহলে মেহরুনের হঠাৎ এমন আচরণের কারণ কি? রিশতা আদৃশের দিকে এক পলক তাকিয়ে বলল, অতিরিক্ত স্ট্রেস, আপন মানুষদের দ্বারা প্রাপ্ত মানসিক আঘাত, মিথ্যা অপবাদের কারণে সকলের অবিশ্বাসের কারণ হয়ে ওঠা, কটূক্তি, সর্বশেষ আদৃশ ভাইয়াকে নিয়ে যারার কাছ থেকে উল্টাপাল্টা কথা শোনা, এসব মেহরুন ভাবি কিছুতেই মেনে নিতে পারেনি। প্রতিনিয়ত সে নিজেকে সবকিছুর জন্য দায়ী করতে থাকে। আর নানা ধরনের অযাচিত চিন্তা করতে থাকে এ নিয়ে। ফলে সে এক পর্যায়ে ট্রমার মধ্যে চলে যায়, যাকে পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার বা সংক্ষেপে পিটিএসডি বলে। যে কারণে মেহরুন ভাবির আচরণ অস্বাভাবিক হয়ে পড়ে। আর এতে আক্রান্ত রোগীরা একা থাকতে চায়। অনেক সময় এই একা থাকার কারণেই তারা নিজের অজান্তেই নিজের বিপদ ডেকে আনে, যেটা কাল মেহরুন ভাবি করেছিল। ছুরি দিয়ে তার হাত জখম করতেও সে দুবার ভাবেনি। ভাগ্য সহায় ছিল বলে তেমন গুরুতর কিছু হয়নি মেহরুন ভাবির। এতটুকু বলে থামল রিশতা। আদৃশ ঠিক এমন কিছুই আন্দাজ করেছিল, তবে শিওর ছিল না। আলভি ভ্রু কুঁচকে বলল, কালকেই তো সব প্রমাণ হয়ে গেল। অপরাধীরাও তার যোগ্য শাস্তি পেল, যার সবটাই মেহরুনের সামনে ঘটেছে। এতদিন মেহরুনের কিছু হলো না, তাহলে কাল হঠাৎ এমন হলো কেন? মানসিকভাবে আঘাতপ্রাপ্ত হওয়ার সাথে সাথেই কেউ ট্রমায় চলে যায় না। সারাক্ষণ ওই এক জিনিস নিয়ে ভাবতে থাকা আর নানান স্ট্রেসের কারণে কিছুদিন পর আস্তে আস্তে ট্রমায় চলে যায় মানুষ। আর যেহেতু ভাবি ছোটবেলা থেকেই অনেক আদরের ছিল, সেহেতু তার পক্ষে এত বড় মানসিক চাপ নেওয়াটা কষ্টসাধ্য ছিল। এজন্যই তিনি ট্রমায় চলে যান। অরণি এবার বলল, এজন্যই কাল মেহরুন কেমন অস্বাভাবিক আচরণ করছিল। আমি ওকে কাল সারাক্ষণই পর্যবেক্ষণ করেছিলাম। লাবিবা আন্টি ওকে জড়িয়ে ধরে হাউমাউ করে কান্নাকাটি করলেও ওর মাঝে কোনো হেলদোল ছিল না। ও কেমন জড়সড় হয়ে বসেছিল, যেন কোনো অনুভূতি শূন্য মানবী। আলভি চিন্তিত সুরে বলল, এ থেকে পরিত্রাণের উপায় কি তবে? আমি আছি তো। আমি থাকতে মেহরুন ভাবির কিছু হবে না। ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবে ভাবি। হঠাৎ উত্তেজিত কণ্ঠে রিশতার উদ্দেশ্যে আলভি বলল, আপনি এসব বুঝলেন কিভাবে? আর আপনি কিভাবে সুস্থ করবেন মেহুকে? রিশতা হেসে বেশ গর্ব করে বলল, কারণ আমি একজন সাইক্রেটিস্ট। আলভি বিস্ময় নিয়ে তাকায় রিশতার দিকে। বলে কি, মেয়েটা সাইক্রেটিস্ট? না, তার স্ট্যাটাসের সাথে রিশতার স্ট্যাটাস যায় না। কোথায় রিশতা আর কোথায় সে? ওহ, রিশতার তো আবার বয়ফ্রেন্ডও আছে। এসব ভেবেই দীর্ঘশ্বাস ছাড়ে আলভি। কাদো কাদো মুখ করে বসে থাকে সে। আলভির অবস্থা বুঝতে পারে আদৃশ। ঠোঁট চেপে হেসে মশকরা করে বলল, নজর দিয়ে লাভ নেই শালাবাবু। রিশতার কিন্তু বয়ফ্রেন্ড আছে। নজর দিয়ে লাভ আর নেই শালাবাবু। রিশতার কিন্তু বয়ফ্রেন্ড আছে। ঠোঁট চেপে হেসে আলভির উদ্দেশ্যে কথাটা বলল আদৃশ। আলভি চমকে তাকায়। এ মুহূর্তে যে আদৃশ তার সাথে মশকরা করছে তা সে ঢের বুঝতে পেরেছে। আলভি মাথা নিচু করে চুপচাপ বসে থাকে।
এদিকে রিশতা, অরণি দুজনেই অবাক হয়ে একবার আদৃশ তো আরেকবার আলভির দিকে তাকায়। রিশতা অবাক কণ্ঠে আদৃশকে বলল, আমার আবার বয়ফ্রেন্ড হলো কবে, ভাইয়া? আর কে নজর দিয়েছে আমার উপর? আদৃশ সূক্ষ্ম হেসে আলভির দিকে তাকায়। এক দফা হেসে বলল, সেইটা তো আমার শালাই ভালো বলতে পারবে। তার বোধ হয় শালা ডাকটা আর শুনতে ভালো লাগছে না। এজন্যই তো এখন শালা থেকে দুলাভাই হতে চাচ্ছে। কথাটা বলেই আলভির দিকে তাকিয়ে চোখ টিপ দেয় আদৃশ। আলভি ইতস্তত বোধ করে। আদৃশ এমনই সবসময় তাকে পচায়। মনে মনে সে আওড়াল, সুযোগ পেলে তোমাকেও কলে ফেলব চাঁদ। মেহু শুধু সুস্থ হোক, তারপর দেখাচ্ছি তোমায় মজা। প্রথমে বোধগম্য হয়নি রিশতার। পরে বুঝতে পেরে লজ্জা পায় কিছুটা। আলভি আর রিশতার চোখাচোখি হতেই রিশতা চোখ ফিরিয়ে নেয়। হঠাৎ অজানা কারণে একরাশ লজ্জারা এসে ঘিরে ধরেছে যেন তাকে। লজ্জায় সে মিহিয়ে যায়। এদিকে আলভি লজ্জা মাখা রমণীটির মুখশ্রীতে একধানে চেয়ে থাকে। পিটপিট করে চোখ মেলে তাকায় মেহরুন। সকাল হয়েছে তো খানিক আগেই। এখন বেশ খানিকটা বেলা হয়েছে। মেহরুন উঠে বসতে নিলেই জখম হওয়া হাতটাতে চাপ পড়ে। ফলে সে মৃদু স্বরে আর্তনাদ করে ওঠে। মেহরুনের আর্তনাদে সকলে চকিত তাকায় তার দিকে। মেহরুনের গালে এক হাত রেখে আদৃশ উত্তেজিত কণ্ঠে বলল, তুমি ঠিক আছো তো, মেহরুন? এখন কেমন বোধ করছো? মেহরুন হ্যাঁ সূচক মাথা নাড়ে, যার অর্থ সে ঠিক আছে এখন। মেহরুনকে এখন সুস্থ দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে আদৃশ। গত রাতে মেহরুনের জন্য ছটফট করেছে সে। ঠিক মতো ঘুমাতেও পারেনি। এখন যেন বেশ শান্তি পাচ্ছে সে। হঠাৎ আদৃশ মেহরুনের কপালে নিজের ঠোঁট ছুঁয়ে ভালোবাসার পরশ এঁকে দেয়। উপস্থিত সবাই ফিক করে হেসে ফেলে আদৃশের এহেন কর্মকাণ্ডে। ওদের খুক খুক কাশিতে ভাবনার সুতোয় টান পড়ে আদৃশের। মেহরুন লজ্জায় মাথা নুইয়ে ফেলে। হঠাৎ হাতের দিকে নজর পড়তেই আঁতকে ওঠে মেহরুন। মৃদু চিৎকার করে বলল, কি হয়েছে আমার হাতে? আদৃশ তীক্ষ্ণ নজরে তাকায় মেহরুনের দিকে। রিশতা এগিয়ে এসে বলল, তোমার হাত কেটে গিয়েছিল ভাবি। তাই ভাইয়া ব্যান্ডেজ করে দিয়েছে। আদৃশ এক নজর তাকায় রিশতার দিকে। রিশতার মিথ্যা বলার কারণ বুঝতে অসুবিধে হয় না আদৃশের। গত রাতের কথা মেহরুনকে এখনই বললে হয়তো হিতে বিপরীত হতে পারে, এজন্য এখন না বলাটাই উত্তম। মাথায় এক হাত ঠেকিয়ে মনে করার চেষ্টা করে, কিন্তু কিছু মনে আসছে না তার এ মুহূর্তে। গত রাতের কথা কেমন আবছা আবছা মনে আসছে, তবে পুরোপুরি নয়। মেহরুনকে এমন করতে দেখে রিশতা ব্যস্ত কণ্ঠে বলল, অনেক বেলা হয়ে গেছে ভাবি। খেয়ে নেবে চলো। আমার খেতে ইচ্ছে করছে না। ইচ্ছা না করলেও খেতে হবে তোমায়। নইলে অসুস্থ হয়ে পড়বে তুমি। শক্ত কণ্ঠে বলে ওঠে আদৃশ। মেহরুন কোনো কথা বাড়ায় না আর। চুপচাপ বসে থাকে। ইতোমধ্যে অরণি খাবারের ব্যবস্থা করে ফেলেছে। অরণি নিজ হাতে মেহরুনকে খাইয়ে দেয়। তারপর রিশতার দেওয়া ওষুধগুলো খাইয়ে দেয়। মেহরুন চুপচাপ বাধ্য মেয়ের মতো খেয়ে নেয়। ওষুধ খাওয়ার সময়ও প্রশ্ন করে না কোনো। হঠাৎ মেহরুনের চোখটা ছলছল করে ওঠে। অরণি তা দেখে মেহরুনের চোখের পানি মুছে বলল, কাঁদছো কেন বোকা মেয়ে? মেহরুন কোনো কথা না বলে শক্ত করে জড়িয়ে ধরে অরণিকে। অরণি অপ্রস্তুত হয়ে যায়। হাত বুলিয়ে দেয় মেহরুনের পিঠে। অরণিকে ছেড়ে মেহরুন কান্না মিশ্রিত করুণ কণ্ঠে বলল, আমাকে তোমার আর ভাইয়ার মতো কেউ এত ভালোবাসেনি আপু। মেহরুনের কথার ঘোর আপত্তি জানায় আদৃশ। কপট রাগ দেখিয়ে বলল, আমিও না। মেহরুন হতে কোনো জবাব মেলে না। অরণি হালকা হেসে মেহরুনের গাল টেনে বলল, শুধু আমি আর তোমার ভাই না, আমরা সবাই তোমায় ভীষণ ভালোবাসি মেহরুন।
আলভি এসে মেহরুনের মাথায় হাত বুলিয়ে বলল, কাঁদিস না তো মেহু, আজ আমরা সবাই মিলে একসাথে ঘুরতে বের হব বিকেলের দিকে। আলভির প্রস্তাবে রাজি হয় সবাই। বিকেল বেলায় মেহরুন, আদ্রিশ, অরণি, রিশতা, আলভি সবাই মিলে রেডি হয়ে বিকেলের দিকে বেরিয়ে পড়েছে। উদ্দেশ্য নদীর পাড়ে যাওয়া। গাড়ি ড্রাইভ করছে আদ্রিশ। আদ্রিশের পাশের সিটে মেহরুন না বসে আলভি বসায় কিছুটা মন ক্ষুণ্ণ হয় আদ্রিশের। পিছনের সিটে মেহরুন, অরণি, রিশতা বসেছে। জানালার পাশে মেহরুন বসেছে। পথে মৃদু মন্দ বাতাস বইছে। জানালার কাঁচ নামানো ছিল। মেহরুন মুখ বাড়িয়ে চোখ বন্ধ করে দক্ষিণ হাওয়া অনুভব করছে। এতে যেন শরীর মন সতেজ হয়ে উঠছে। তার একরাশ মন খারাপ যেন মুহূর্তেই ভালো হয়ে যায়। ফুরফুরে বাতাসে যেন তার মনে সতেজতা ফিরে এসেছে আবারও। আদ্রিশের দৃষ্টি বারবার লুকিং মিররের উপর পড়ছে। জানালার বাইরে মুখ বাড়িয়ে বাতাস অনুভব করা সেই তরুণীরা মায়াবী মুখশ্রী নজর কেড়েছে আদ্রিশের। ভাবের আভাস মাত্র যার তিরতির করে কেঁপে ওঠে ওষ্ঠাধর। যার ডগর চক্ষুদয়ে ডুবে যেতে মন চায় বারেবার, যার ঘন কালো নেত্রপল্লবের ঝাপটানিতে থমকে যায় পুরো পৃথিবী, যার শীতল সরু চাহনিতে হৃদ কম্পন বেড়ে যায়। সেই তরুণী আর কেউ নয়, সে মেহরুন। আদ্রিশের মনে সর্বক্ষণ যার বিচরণ, সেই প্রিয় মেহুরানী। আদ্রিশকে বারবার লুকিং মিররে তাকাতে দেখে আলভি ঠোঁট টিপে হাসে। হাস্য রসাত্মকভাবে বলল, লুকিং মিররে বারবার না তাকিয়ে সামনে তাকাও ভাই, এতে নিজেও বাঁচবি আমরাও বাঁচব। আদ্রিশ ফিরে তাকায় আলভির দিকে। ভ্রু নাচিয়ে বলল, তুইও লুকিং মিররে যে রমণীটিকে চেয়ে চেয়ে দেখছি সেটাও কিন্তু ঠিক নয়। পরনারীর দিকে না চেয়ে নিজের নজরের হেফাজত কর, শালা। আলভি চুপ সে যায়। ভেবেছিল সুযোগ পেলেই আদ্রিশকে হেনস্থা করবে, কিন্তু তা আর হল কই। সবই তার কপাল। এমন এক কপাল নিয়ে জন্মালো, যে মেয়ের এই পছন্দ হয় তারই হঠাৎ বিয়ে হয়ে যায়, নয়তো কোথ থেকে বয়ফ্রেন্ড উড়ে আসে। এসব ভেবে কপাল চাপড়ায় আলভি। তা দেখে সূক্ষ্ম হাসে আদ্রিশ। নদীর পাড়ে এসে গাড়ি থামায় আদ্রিশ। জায়গাটা বেশ মণিমুগ্ধকর। নদীর ধারে দাঁড়াতেই কোথ থেকে বাতাস ছুটে এসে শরীর মন শীতল উভয়ই করে দিয়ে যায়। মেহরুনের মুখে হাসি ফুটে উঠেছে। জায়গাটা বেশ মনে ধরে তার। মেহরুনকে এতদিন পর হাসতে দেখে চোখ জুড়িয়ে যায় আদ্রিশের। মুগ্ধ নয়নে তাকিয়ে থাকে মেহরুনের দিকে। একজন মেয়ে কি মেহুরানীকে দেখে তৃষ্ণা মিটবে তার? মেহরুনকে এভাবে দেখে তার মুখে লেগে থাকা হাসির রেখা প্রশস্ত হয়। আলভি আর রিশতা প্রথমে কথা বলতে সংকোচবোধ করলেও তাদের মধ্যে এখন বেশ ভাব জমে উঠেছে। যেন কতকালের পরিচিত তারা। অরণি এক কোণে দাঁড়িয়ে সব কাপলদের দেখছে। তার মনের কোণে সূক্ষ্ম ব্যথা অনুভূত হয়। চোখের কোণে ভিড় জমায় অশ্রুকণারা। তার মনের কোণের সূক্ষ্ম অনুভূতিরা নাড়া দেয়। এ মুহূর্তে ভীষণভাবে অনুভূত হয় নিজের মনের মানুষটিকে। কিন্তু আফসোস সে থেকেও নেই। ঠিক আকাশের ঝিলমিলি তারার মতো, যাকে দেখা যায় তবে ছোঁয়ার সাধ্য নেই। হঠাৎ একজোড়া হাত এসে পেছনে থেকে কোমর জড়িয়ে ধরে অরণির। চমকে ওঠে সে। মুখ ফুটে কোনো আওয়াজ বের হওয়ার পূর্বেই আগন্তুকটি এক হাতে মুখ চেপে ধরে অরণির। আগন্তুকটির স্পর্শে জমে বরফ হয়ে যায় সে। একজোড়া বলিষ্ঠ হাত এসে পেছনে থেকে কোমর জড়িয়ে ধরে অরণির। চমকে ওঠে অরণি। মুখ ফুটে কোনো আওয়াজ বের হওয়ার পূর্বেই আগন্তুকটি এক হাতে মুখ চেপে ধরে অরণির। আগন্তুকটির স্পর্শে জমে বরফ হয়ে যায় যেন অরণি। শিরদাঁড়া বেয়ে তার শীতল স্রোত বয়ে যায়। অজানা শিহরণে তার সমস্ত শরীর কাঁটা দিয়ে উঠছে যেন। মানুষটির স্পর্শ যেন তার কত বছরের পূর্ব পরিচিত। অরণির কাঁধে ঠোঁট ছুঁয়ে ভরাট পুরুষালী কণ্ঠে ভেসে আসে অরণি শব্দটা। বহুদিন পর চিরপরিচিত এই কণ্ঠস্বর কর্ণকুহরে ঠেকতেই সারা শরীরে যেন বিদ্যুৎ খেলে যায় অরণির।
সে নিজের কর্ণকেও বিশ্বাস করতে পারছে না এ মুহূর্তে। অরণির অবস্থা বুঝতে মুচকি হাসে মানুষটা। অরণিকে নিজের দিকে ফিরিয়ে চিবুক উঁচু করে ধরে। অরণি পূর্ণ দৃষ্টিতে ফিরে তাকায় সামনে থাকা মানুষটির দিকে। অস্ফুটস্বরে মুখ হতে শুধু বেরিয়ে এলো, আরাব তুমি এখানে। অরণির প্রতি মানুষটির দৃষ্টি গভীর। তা দেখে দৃষ্টি নামিয়ে নেয় অরণি। মনের মাঝে ঝড় তুফান বয়ে যাচ্ছে, তবে সে তা মুখভঙ্গিতে প্রকাশ করে না। ঝাপসা চোখে মানুষটিকে আরেকবার দেখে নেয় অরণি। চোখে অভিমানী অশ্রুকণারা এসে ভিড় জমিয়েছে ইতোমধ্যে। কতকাল পর চিরচেনা সেই মানুষটির মুখখানা নজরে এলো তার। আগের মতোই আছে সে। এখনো সেই প্রশস্ত হাসির মায় বারবার জড়িয়ে যায় সে। সবেমাত্র কৈশোরে পদার্পণ করেছিল, তখন থেকে এই মানুষটাকে মন প্রাণ উজাড় করে ভালোবেসেছিল সে। আরাব অরণির কাছে এ জায়গাটা অপরিচিত নয়। আরাবের সাথে অরণি কত ঘুরতে এসেছে নদীর পারে। সেসব দিন তো কবেই চুকেছে। তারপর আর কখনো আসা হয়নি আর। অরণির সেই পুরনো দিনের কথা মনে পড়ছিল, এমন সময় আরাবের ডাকে ভাবনার জগৎ হতে বেরিয়ে আসে সে। অরণির থুতনিতে আলতো হাত ছুঁয়ে আরাব বলল, বলেছিলাম না, চাকরি পেলে তবেই তোমার সামনে আসব। আজ এসেছে সেই কাঙ্ক্ষিত মুহূর্ত। আমি চাকরি পেয়েছি, অরণি। আজ যেন আরাবের চোখে মুখে উপচে পড়ছে খুশির ঝিলিক। অরণির মুখেও ইতোমধ্যে ফুটে উঠেছে হাসির রেখা। অবশেষে শত প্রতীক্ষার অবসান ঘটল তবে। মানুষটা তার আপন হতে চলেছে। এতদিনের দীর্ঘশ্বাস, কান্না, প্রতীক্ষা সব আজ যেন খুশিতে পরিণত হয়েছে। অরণির নয়ন হতে দুফোঁটা অশ্রু ঝরে। সযত্নে তা মুছে দিয়ে আরাব বলল, কাঁদছ কেন পাগলি? তোমার কান্নার দিনের অবসান ঘটেছে। বউ নিয়ে তবেই বাড়ি ফিরব। অরণি ঠোঁট কামড়ে হাসল। খুশিতে তার চোখ হতে অশ্রু ঝরেছে। মনের মাঝে যেন আনন্দেরা দানা বেঁধে উড়ে চলেছে। আরাবকে দেখে অতি আবেগী হয়ে পড়ে অরণি। কোনো দিকে না তাকিয়ে তাই অরণি শক্ত করে জড়িয়ে ধরে আরাবকে। আরাবও পরম যত্নে আগলে নেয় অরণিকে। এতদিনের সব আবেগ যেন উপচে পড়ছে তার। তাই তো আজ আনন্দে যেন বাকহারা হয়ে পড়েছে সে। আরাব অরণিকে ফিসফিসিয়ে বলল, এভাবেই আমার বাহুডোরে নিজেকে আবদ্ধ করে রেখো অরণি। তোমার ছোঁয়া পেলে আমি যেন একরাশ শীতলতা অনুভব করি প্রিয়। অরণি কিছু বলে না। বিনিময়ে আরও শক্ত করে জড়িয়ে ধরে আরাবকে। আরাব মুচকি হাসে। মেয়েটা তাকে শুরু থেকে ভালোবেসেছে। যাকে সে শূন্য পকেটেও পাশে পেয়েছিল, আর আজ যখন সব কানায় কানায় পরিপূর্ণ, তখন সেই রমণীকেই তো তার রানী বানানো চাই। এই ভেবে অরণির মাথায় পরম যত্নে হাত বুলিয়ে দেয় আরাব। হৃদ মাঝারে যেন আবারও পুরনো প্রণয়ের হাওয়া দোলা দেয় তাদের। হঠাৎ কারো গলার কাখারিতে ভাবনার সুতো ছিঁড়ল তাদের। আরাব অরণি দুজনেই ছিটকে দূরে সরে দাঁড়ায়। আদৃশ হাত দিয়ে চোখ ঢেকে বলল, সরি সরি, আমি কিচ্ছু দেখিনি। আমি তবে চলি। আদৃশের এমন কথায় ভীষণ লজ্জা পায় অরণি। লজ্জায় সে মাথা নিচু করে ফেলে। এতদিন পর আরাবের দেখা, অরণি তাই নিজেকে সামলে উঠতে পারেনি। আদৃশকে দেখে আরাব ডাক দেয়। থেমে যায় আদৃশ। আরাব এগিয়ে গিয়ে কুশল বিনিময় করে নেয়। আদৃশ অবাক কণ্ঠে জিজ্ঞেস করল, আপনি কখন এলেন ভাই? এই তো কিছুক্ষণ আগেই। তা বল, কি খবর তোমার? শুনেছি নতুন বিয়ে করেছ, তো বউকে তো একবারও দেখালে না। আরাব কথাটা হেসে বললেও শেষোক্ত কথাটায় কিছুটা অভিমানের আঁচ পাওয়া যায়। আদৃশ এক হাতে মাথা চুলকে নেয়। মুখে মেকি হাসি ফুটিয়ে তাচ্ছিল্য ভঙ্গিতে বলল, সবটা এত দ্রুত হয়েছিল যে বলার মতো সময় হয়ে ওঠেনি। তাই বলে বড় ভাইকে জানানোরও প্রয়োজন মনে হয়নি। অভিমানী সুরে আরাব বলল কথাটা। আদৃশ মাথা নিচু করে ফেলে।
কি উত্তর দিবে ভেবে পায় না এ মুহূর্তে। কিছুটা অস্বস্তিতে পড়ে যায় সে। অরণি এবার কিছুটা রাগ নিয়ে আদৃশের উদ্দেশ্যে বলল, মেহরুনকে ফেলে তুই এখানে কেন এসেছিস? যা নিজের বউয়ের কাছে যা। বউ পেয়ে বোনকে ভুলে যাইনি আমি। কোথাও তোর দেখা না পেয়ে খুঁজতে খুঁজতে এখানে এসে পড়েছিলাম। যদি জানতাম তুই এখানে আরাব ভাইয়ের সাথে তাহলে আমি কখনোই আসতাম না। কথাটা বলেই গটগট পায়ে চলে যায় আদৃশ। অরণি কয়েকবার ডাকে কিন্তু আদৃশ আর পিছনে ফিরে তাকায় না। অরণি বুঝতে পারে অরণির এমন কথায় আদৃশের মনে অভিমান জমেছে। ছেলেটা বরাবরই এমন। এত অভিমানীয় হয় ছেলে মানুষ ভেবে দীর্ঘশ্বাস ছাড়ে অরণি। এদিকে রিশতা আর আলভির বেশ ভাব জমে উঠেছে। ফুরফুরে বাতাসে চুল উড়ছে রিশতার। বিরক্ত হয়ে তাই চুল খোপা করে নেয় সে। আলভি মুগ্ধ নয়নে তাকিয়ে থাকে রিশতার দিকে। মেয়েটা সত্যিই চমৎকার। রিশতার দিকে আলভিকে এমন হা করে তাকিয়ে থাকতে দেখে ভ্রুকুচকে রিশতা জিজ্ঞেস করল, আমার দিকে এভাবে কেন তাকিয়ে আছো? আলভি রিশতার দিকে পলকহীন ভাবে তাকিয়ে ধরা গলায় বলল, তুমি সুন্দরী তাই চেয়ে থাকি প্রিয়, সে কি মোর অপরাধ? রিশতা হেসে ফেলে। আলভি তবুও এক দৃষ্টে তাকিয়ে থাকে রিশতার দিকে। এবার কিছুটা লজ্জারা এসে হানা দেয় রিশতাকে, ফলে সে চোখ নামিয়ে নেয়। মুখে ফুটে ওঠে লাজুকতা। দুহাতে মুখ গুজে অন্যত্র চলে যায় রিশতা। আলভি এক হাতে মাথা চুলকে হেসে ওঠে। মেয়েটাকে মনে ধরেছে তার। আচ্ছা, আলভির মতো কি রিশতাও ভালোবাসে তাকে? ভারাক্রান্ত মন নিয়ে মেহরুনের পাশে এসে দাঁড়ায় আদৃশ। সবার জীবনেই ভালোবাসার রঙে পরিপূর্ণ হয়ে উঠেছে। এত পরিপূর্ণতার মাঝে নিজেকে কেমন শূন্য শূন্য মনে হয় তার। অথচ তার জীবনটাও তো রঙিন হতে পারত অন্যান্যদের মতো। এত বেরঙিন হলো কেন তার জীবনটা? তবে কি কারো কারো ক্ষেত্রে ভালোবাসাটা পাপ যন্ত্রণা ছাড়া কি আর কিছুই নয়? প্রতিনিয়ত প্রণয়ের দহনে পুড়ে ছারখার হতে হচ্ছে তাকে। পাশে থেকেও ভালোবাসার মানুষটা বুঝতে পারছে না তার মনের অবস্থা। প্রতিনিয়ত অন্তর্দহনে দগ্ধ হচ্ছে। এ অন্তর্দহন নিভবে কবে? মেহরুন কি আদৌ বুঝতে পারবে তাকে? মেহরুনের কাঁধে হাত রেখে ধরা গলায় আদৃশ বলল, পোড়া পোড়া গন্ধ পাচ্ছ মেহরুন? ফিরে তাকায় মেহরুন। নাক টানল কয়েকবার। তারপর আদৃশের দিকে তাকিয়ে না বোধক মাথা নাড়ল মেহরুন। আদৃশের চোখে মুখে ফুটে উঠেছে চাপা আর্তনাদ। এদিকে তার হৃদয় পুড়ে ছারখার, আর মেহরুন তার কাছে থেকেও টের পাচ্ছে না। ছলছল দৃষ্টিতে তাকিয়ে থাকে মেহরুনের মুখ চেয়ে আদৃশ। দীর্ঘশ্বাস, হাহাকার সব থাকতেও শূন্যতা তাকে গ্রাস করে ফেলছে যেন। সবার ভালোবাসা পূর্ণতা পেলেও আদৃশ মেহরুনের ভালোবাসাটা হয়তো এমন বিষাদের আড়ালেই রয়ে যাবে। মেহরুনের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ছেড়ে চাপা সুরে আদৃশ বলল, আমায় আর কবে বুঝবে মেহরুন? তোমার আমার ভালোবাসার অঙ্কটা কি তবে অসংজ্ঞায়িতই রয়ে যাবে চিরকাল? ফুচকা, ঝালমুড়ি, চানাচুর আর চাকফির আড্ডা দিতে দিতেই বিকেল গড়িয়ে সন্ধে ঘনিয়ে আসে। তা দেখে সবাইকে তাড়া দেয় আলভি। অনেক তো আড্ডা দেওয়া হলো, এবার তবে বাড়ি ফেরা যাক। আরও কিছুক্ষণ থাকি না? ভালোই তো লাগছে। আলভির কথায় দ্বিমত পোষণ করে রিশতা। পরে সবার জোরাজুরিতে ফেরার জন্য রাজি হতে হয় রিশতার। এদিক ওদিক খুঁজে আদৃশকে না পেয়ে কিছুটা চিন্তিত হয়ে পড়ে সবাই। এমনকি আড্ডার সময়টাতেও আদৃশ ছিল না তাদের মাঝে। অবশেষে গাড়ির কাছে পৌঁছাতেই দেখা মেলে আদৃশের। ড্রাইভিং সিটে হেলান দিয়ে চোখ বন্ধ করে বসে আছে সে। আদৃশকে এখানে দেখে ধমকের সুরে আলভি বলল, তুই এখানে কেন? জানিস আমরা তোকে খুঁজে না পেয়ে চিন্তায় পড়ে গিয়েছিলাম। আদৃশ কোনো প্রকার বাক্য বিনিময় না করে গাড়ি স্টার্ট দেয় আর ইশারায় বসতে বলে। গাড়ি ছুটে চলে খান বাড়ির উদ্দেশ্যে।
সন্ধ্যের ঠিক আগ মুহূর্তে অর্থাৎ গোধূলি লগ্নে নিরে ফেরা পাখিদের মতো বাসায় এসে পৌঁছাল আদৃশরা। আকাশে এখো কিছুটা আলোক ছটা দেখা যাচ্ছে। পথিমধ্যে সবাই আনন্দ ফুর্তি হাসি তামাশা করলেও আদৃশের মাঝে কোনো রূপ প্রতিক্রিয়া ছিল না। আদৃশ চুপচাপ ড্রাইভ করে বাড়ি পৌঁছায়। বাড়িতে ফিরেই কারো সাথে কোনো কথায় না জড়িয়ে ধূপধাপ পা ফেলে নিজের কক্ষে চলে যায়। হুট করে আদৃশের এমন আচরণে অবাক হয় সবাই। অরণি অবশ্য কিছুটা হলেও আঁচ করত বিষয়টা। ওদের সবাইকে দেখে এগিয়ে আসেন লাবিবা রহমান। মুখে হাসি ফুটিয়ে বললেন, ঘুরে এসে কেমন লাগছে এখন? রিশতা মাথা নাড়িয়ে বলল, ভালো। হুট করে অরণির পাশে আরাবকে দাঁড়িয়ে থাকতে দেখে অবাক হয়ে অরণিকে শুধালেন, অরণি মা, তোমার পাশে এই ছেলেটাকে? আরাবের দিকে এক পলক তাকিয়ে মুখে হাসির রেখা প্রশস্ত করে কোনো ভনিতা ছাড়া স্বাভাবিক স্বরেই অরণি বলল, আমার হাজবেন্ড। লাবিবা রহমান কিছুটা অবাক হয়ে কিছুক্ষণ চেয়ে রইলেন আরাবের দিকে। অরণি বিবাহিতা, এ বিষয়ে তিনি অবগত ছিলেন না। হুট করে এমন কিছু শোনাতে বেশ অবাক হলেন। অরণি বুঝতে পেরে হেসে ফেলে বলল, আসলে আন্টি, আমাদের বিয়েটা হুট মুহূর্তে হয়েছিল, তাই জানানো হয়নি। গুটিকতক মানুষ, আদৃশ আর রিশতা ছাড়া তেমন কেউ এ ব্যাপারে জানত না। লাবিবা রহমান ভ্রু কুঁচকে বললেন, হঠাৎ এমন সিদ্ধান্তের কারণ? থতমত খেয়ে যায় অরণি। এ মুহূর্তে কি বলবে তা ভেবে পাচ্ছে না সে। তারা যে পালিয়ে বিয়ে করেছিল এ কথা কি করে বলবে লাবিবা রহমানকে। তিনি আর এ বিষয়ে কথা না বাড়িয়ে সোফার এক কোণে চুপ করে বসে থাকা মেহরুনের পাশে গিয়ে বসলেন। মেহরুনের মাথায় হাত বুলিয়ে দিতেই লাবিবা রহমানের প্রতি দৃষ্টি নিক্ষেপ না করেই চট করে উঠে দাঁড়ায় মেহরুন। অবাক হন তিনি। অরণির উদ্দেশ্যে মেহরুন গম্ভীর কণ্ঠে বলল, আমি এখন রুমে যাচ্ছি আপু। তোমাদের কারো কিছু প্রয়োজন পড়লে আমায় ডেকো। কথাটা বলেই আর উত্তরের অপেক্ষা না করে গটগট পায়ে এগিয়ে যায় আদৃশের কক্ষে মেহরুন। মেহরুনের হুট করে এভাবে চলে যাওয়াতে আঘাত পান তিনি। অশ্রুসিক্ত নয়নে তিনি চেয়ে থাকেন মেয়ের প্রস্থানের দিকে। অরণি এগিয়ে এসে লাবিবা রহমানের কাঁধে হাত রেখে সান্ত্বনা দিয়ে বলল, চিন্তা করবেন না আন্টি, ঠিক হয়ে যাব সব। মেহরুন সুস্থ, তবে এখনো পুরোপুরি রিকভার হয়নি। আর কিছুটা সময় লাগবে। তারপর দেখবেন সব ঠিক হয়ে গেছে। ছলছল চোখে তাকান অরণির দিকে তিনি। অরণি চোখের ইশারায় আশ্বস্ত করে তাকে। তার নিজেকে এখন বড় অপরাধী মনে হয়। তার জন্যই তো মেয়েটার এমন অবস্থা আজ। সেদিন যদি সে মেয়েটাকে অবিশ্বাস করে কটাক্ষের বাণী না শোনাত, তাহলে হয়তো মেয়েটা আজ সুস্থ থাকত। ঠিকই আছে, এটাই তার প্রাপ্য। এই ভেবেই তিনি নিজেকে দোষারোপ করছেন আর চোখের পানি ফেলছেন। এই আদৃশ আর মেহরুনকে নিয়ে পারে না সে। মেহরুন না হয় অসুস্থ, কিন্তু আদৃশের এমন করার কি মানে? এত বড় হলো কিন্তু দুজনের ছেলে মানুষই স্বভাবটা এখনো গেল না। এদের নিয়ে আর পারা যায় না। কয়দিন পর বাচ্চার বাপ মা হবে, তখন তো বাচ্চাদের সাথে বাচ্চামো করবে। এই 4 বাচ্চারে সামলানোর দায়িত্ব আবার তা ঘাড়ে না বর্তায়। এই ভেবেই দীর্ঘশ্বাস ছাড়ে অরণি। বেকনিতে দাঁড়িয়ে একের পর এক সিগারেট ফুঁকেই চলেছে আদৃশ। সিগারেটের ধোঁয়ায় চারপাশের পরিবেশটা ভারী হয়ে উঠছে যেন। জ্বলন্ত সিগারেটটা নিচে ফেলে পা দিয়ে পিষে নেয়। মুখ থেকে ধোঁয়া বের করে লাইটারের সাহায্যে আরও একটা সিগারেট ধরায়। আদৃশের সিগারেট খাওয়ার মতো খারাপ অভ্যেস তেমন নেই বললেই চলে। কিন্তু আজ যেন কোনো বাদ মানছে না। একটা পর একটা সিগারেট ধরিয়েই চলেছে। অতিমাত্রায় ধোয়ার কারণে কাশি উঠে যায় আদৃশের। কাশতে কাশতে একেবারে নাজেহাল অবস্থা হচ্ছে তার।
জ্বলন্ত সিগারেটটার দিকে ছলছল দৃষ্টিতে তাকিয়ে তাচ্ছিল্য হাসে আদৃশ। হাতের মুঠোয় চেপে ধরল জ্বলন্ত সিগারেটটা। ধপ করে ফ্লোরে বসে পড়ে সে। দেয়ালে মাথা হেলান দিয়ে ক্লান্ত ভঙ্গিতে বসে রয় কিছুক্ষণ। কিচ্ছু ভালো লাগছে না তার। সব ছেড়ে ছুঁড়ে বনবাসে চলে যেতে মন চায় তার। আর কি করলে বউয়ের পাত্তা পাবে তা ভেবে পায় না আদৃশ। সিগারেটের আগুনে হাতের কিছুটা অংশ পুড়ে গেছে। তা দেখে মলিন হাসে সে। আকাশের পানে তাকিয়ে দীর্ঘশ্বাস ছাড়ে। তাচ্ছিল্যের সুরে আওড়াল, তুমি তো দিলে না আমায় ভালোবাসা এক বিন্দু, তোমার জন্য আমি খুলে দিলাম ভালোবাসার সিন্ধু। দিচ্ছি নিজেকে বুঝো, তোমার সাথে দেখা হয় রোজ, তুমি তো নাও না আমার খোঁজ। আড়ালে আমি শতবার তোমায় ভালোবাসি পাগলের মতো। আনমনে এতটুকু বলে চোখের কোণে জমে থাকা পানিটুকু মুছে নেয় আদৃশ। পুরুষ মানুষের যে কাঁদতে নেই। আরেকটা সিগারেট ধরাতেই কারো পায়ের আওয়াজ ভেসে আসে। পায়ের আওয়াজটা তীব্র থেকে তীব্র হচ্ছে। বেলকনির দিকেই এগিয়ে আসছে শব্দটা। পুরো রুম অন্ধকারে ছেয়ে আছে দেখে ভ্রু কুঁচকে ফেলে মেহরুন। বাইরের রোড লাইটের আবছা আলোতে যতটুকু দেখা যায় তাতে রুমে কারো অস্তিত্ব নজরে আসেনি মেহরুনের। আদৃশকে কোথায় না পেয়ে তাই বেলকনির পথে পা বাড়ায় মেহরুন। বেলকনির পথে অগ্রসর হতেই সিগারেটের বিশ্রী গন্ধ নাকে এসে ঠেকে। বিরক্তিতে চোখ মুখ কুঁচকে নাক ঢেকে ফেলল মেহরুন। সেই সাথে কিছুটা অবাকও হয় বটে। তার জানা মতে আদৃশ তো সিগারেট খায় না, তবে এত বিশ্রী গন্ধ কেন? বেকনিতে আদৃশকে বিধ্বস্ত অবস্থায় বসে থাকতে দেখে আঁতকে ওঠে মেহরুন। দৌড়ে গিয়ে আদৃশের সামনে বসে আদৃশের এক গালে হাত ঠেকিয়ে উত্তেজিত কণ্ঠে মেহরুন বলল, কি হয়েছে? এমন লাগছে কেন আপনাকে? মেহরুনের দিকে ফিরে তাকায় আদৃশ। মলিন হেসে বলল, এখন পোড়া পোড়া গন্ধ পাচ্ছ তো মেহরুন? আদৃশের কথা শুনে রাগ হয়ে মেহরুনের দাঁতে দাঁত চেপে তাই বলল, না, সিগারেটের বিশ্রী গন্ধ পাচ্ছি। আপনি একজন ডাক্তার হয়েও এসব ছাইপাশ খাচ্ছেন, লজ্জা করে না আপনার? জানেন না ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর? মেহরুনের কথা শুনে মজা পেল আদৃশ। বউয়ের এমন শাসন শোনার জন্য হলেও সে সিগারেট খাবে বারবার। হাসি পেলেও মুখে কিছুটা গাম্ভীর্যের রেশ টেনে বলল, ক্ষতি হলে আমার হবে, তোমার তাতে কি? মেহরুন এবার আদৃশের অনেকটা কাছাকাছি চলে আসে। মুখে তার দুষ্ট হাসি ফুটে ওঠে। ভরকে যায় আদৃশ। বউয়ের একটু এটেশন পাওয়ার জন্য এসব করা, এবার আবার তার মান ইজ্জত নিয়ে টানাটানি না পড়ে যায়। মেহরুন আদৃশের আরও কাছে এসে সবচেয়ে ভয়ঙ্কর কাজটা করে বসল। মেহরুন এবার আদৃশের অনেকটা কাছাকাছি চলে আসে। মুখে তার দুষ্ট হাসি ফুটে ওঠে। ভরকে যায় আদৃশ। বউয়ের একটু এটেশন পাওয়ার জন্য এসব করা, এবার আবার তার মান ইজ্জত নিয়ে টানাটানি না পড়ে যায়। মেহরুন আদৃশের আরও কাছে এসে সবচেয়ে ভয়ঙ্কর কাজটা করে বসল। যা ভাবতেও পারেনি আদৃশ। ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দেয় আদৃশের গালে মেহরুন। আদৃশ ভাবতেও পারেনি মেহরুন এমন কিছু করে বসবে। গালে হাত দিয়ে তাই হতভম্বের ন্যায় তাকিয়ে থাকে মেহরুনের দিকে কিছুক্ষণ। সে ভেবেছিল এক, আর হলো তো আরেক। আদৃশকে এমন হা করে তাকিয়ে থাকতে দেখে মুখে বাঁকা হাসি ফুটিয়ে বিদ্রূপ করে মেহরুন বলল, আমার কোমল হাতের থাপ্পড় খেয়ে এখন কেমন বোধ করছেন মিস্টার আবরিশাম খান আদৃশ? আদৃশের চোয়াল শক্ত হয়ে আসে। শক্ত কণ্ঠে সে বলল, এসবের মানে কি মেহরুন? মেহরুন কিছু বলে না। মুখে তার বিদ্রূপের হাসি ফুটে ওঠে। আদৃশ এবার বেশ রাগ নিয়ে চেঁচিয়ে বলল, তোমায় কিছু বলা হয় না বলে বেশি বার বেড়ে যাচ্ছ কিন্তু তুমি মেহরুন।
মেহরুন দাঁতে দাঁত চেপে বলল, বেশি বার আমি বাড়িনি, আপনি বেশি বাড়াবাড়ি করছেন। এই থাপ্পড়টা আপনাকে আরও আগেই মারা উচিত ছিল আমার। আর যদি কখনো সিগারেট খেতে দেখেছি তো আপনার একদিন আর আমার যে কয়দিন লাগে। মেহরুনের থাপ্পড় মারার কারণটা এবার বুঝতে পারল আদৃশ। তবুও ভ্রুকুচকে গম্ভীর কণ্ঠে বলল, ছাড়ব না আমি। সিগারেট কি করবে তুমি? আদৃশের গাল শক্ত করে চেপে ধরে মেহরুন। মুখের কাছে মুখ এনে দাঁত কিরমির করে বলল, দুই ঠোঁটের মাঝে রেখে সিগারেট খাওয়া? আপনার ঠোঁট আমি কেটে নেব একদম। মেহরুনের এমন কথায় হাসি পায় আদৃশের। তবুও তা বুঝতে না দিয়ে ভয় পাওয়ার ভান করে শুকনো ঢোক গিলল। ভয়ার্ত কণ্ঠে সে বলল, আমার ঠোঁট কেটে নিলে তোমায় চুমু খাবে কে বউ? মেহরুন তোবদা খেয়ে যায় কিছুক্ষণের জন্য। ফ্যালফ্যাল করে চেয়ে রইল সে। ভয় দেখাতে গিয়ে নিজেই ফেঁসে যাচ্ছে। মুখে এ মুহূর্তে লজ্জার লাল আভা ফুটে উঠেছে তার। তা দেখে বাঁকা হাসে আদৃশ। মেহরুনকে নিজের কাছে টেনে এনে শক্ত করে আঁকড়ে ধরে নিজের সাথে মিশিয়ে নেয় আদৃশ। আজ আর অন্য দিনের মতো মেহরুন ছোটাছুটি করছে না, একদম চুপচাপ গুটিসুটি মেরে বসে আছে আদৃশের কোলে। মেহরুনের চিবুক উঁচু করে ধরে আদৃশ ঠাট্টা করে বলল, ঠোঁট কাটতে হবে না, আমায় প্রতিদিন নিয়ম করে চুমু খেলেই হবে বউ। যদি মানতে পারো তবেই সিগারেট ছাড়, নইলে কিন্তু না। মেহরুন চোখ মেলে তাকায় আদৃশের দিকে। তার চোখ আজ যেন কি বলতে চাইছে। আদৃশ মেহরুনের চোখে চোখ রাখে। হুট করে মেহরুন শক্ত করে জড়িয়ে ধরে আদৃশকে। হু হু করে কেঁদে ওঠে সে। আদৃশ স্তব্ধ হয়ে যায় মেহরুনের এহেন কর্মকাণ্ডে। মেহরুনের পিঠে মাথায় হাত বুলিয়ে আদৃশ উত্তেজিত কণ্ঠে বলল, কি হয়েছে তোমার মেহরুন? তুমি কাঁদছ কেন এভাবে? আমি এতক্ষণ মজা করছিলাম তোমার সাথে। মেহরুন, এই মেহুরানি। আদৃশকে ছেড়ে দেয় মেহরুন। ছলো চোখে তাকায় সে। ওষ্ঠাধর এখনো ক্ষণে ক্ষণে কেঁপে উঠছে। আদৃশ সযত্নে চোখের পানি মুছে দেয়। কাপা কণ্ঠে মেহরুন বলল, ভালোবাসেন আপনি আমায়? ভালোবেসে কি লাভ? আমার সামনে থাকা মানুষটা তো আমায় পাত্তাই দেয় না। ভারাক্রান্ত মনে উক্ত কথাটি বলে মুখ ফিরিয়ে নেয় আদৃশ। তা দেখে মেহরুন হেসে ফেলে। অরণি তাকে সব বলেছে। আজ বিকেলে ফেরার পথে অরণি তাকে বলেছিল যে আদৃশ কতটা ভালোবাসে তাকে। তার অসুস্থতায় আদৃশ কতটা কেয়ার করেছে। সব শুনে তার নিজের প্রতি ভীষণ রাগ হচ্ছিল। শুধু শুধু ভুল বুঝে আদৃশকে কষ্ট দেওয়ার জন্য নিজের ভেতর কেমন অপরাধবোধ হচ্ছিল তার। মেহরুনকে অনমনস্ক দেখে খুব খুব কেসে ওঠে আদৃশ। মেহরুন পূর্ণ দৃষ্টিতে তাকায় আদৃশের দিকে। আদৃশ এবার ভ্রু নাচিয়ে বলল, আর কত কোলে চড়ে বসে থাকবে মেহরুন? পায়ে যে ব্যথা হয়ে গেল আমার। ওহ বুঝেছি, তোমার তো আবার আমার আদর পেতে মন চাইছে, এজন্য উঠছ না। কি ঠিক বলেছি না মেহুরানি? ইস, বেচারি মেয়েটা লজ্জায় মুখ ফুটে বলতেও পারছে না কিছু। আমি কত দায়িত্বশীল স্বামী দেখেছ, না বলতেও বউয়ের মনের কথা বুঝে ফেলি। আদৃশের কথা শুনে হতভম্ব হয়ে যায় মেহরুন। কি বলবে ভেবে পায় না সে। আদৃশকে শায়েস্তা করতে এসে নিজেই তো ফেঁসে গেল। এই লোকটা নির্লজ্জ, ঠোঁটকাটা হলো কবে? যা দেখে সবই যেন কেমন নতুন নতুন লাগে তার। আদৃশ পুনরায় বলল, আচ্ছা, তোমায় আর মুখ ফুটে কিছু বলতে হবে না। আমার যা বোঝার তা বোঝা হয়ে গেছে। নাও চলো বউ, তোমার যত্ন আত্মি করি। আমি কিন্তু আবার যত্নবান স্বামী, তোমার যত্নের কোনো ত্রুটি রাখব না। আদৃশের কথা শুনে মাথা ঘুরে ওঠে মেহরুনের।
লজ্জায় মন চাচ্ছে মাটি খুঁড়ে মাটির তলদেশে চলে যেতে। ইতোমধ্যে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে তার। ছোটাছুটি করেও যে কোনো লাভ হবে না তা বোঝা হয়ে গেছে তার। এই লোক আগের তুলনায় আরও শক্ত করে চেপে ধরে আছে তাকে। ছাড়ার কোনো নামই নেই। যেন ছেড়ে দিলেই পালিয়ে যাবে সে। এসব ভাবতে ভাবতে মাথায় হাত চলে যায় তার। মাথায় হাত দিয়ে মেহরুনকে এভাবে বাংলার পাঁচের মতো মুখ করে বসে থাকতে দেখে আদৃশ ভ্রু কুঁচকে বলল, কি হলো তোমার আবার? মেহরুন উত্তর দিতে না চাইলেও দাঁতে দাঁত চেপে বলল, মাথা ঘোরাচ্ছে আমার। মেহরুনের কথা শুনে আদৃশ অবাক হয়ে বলল, ওমা, মাথা ঘোরানোর মতো তো এখনো কিছুই করলাম না আমি তাহলে। মেহরুনের এবার মাথার সাথে সাথে আশপাশের জিনিসগুলোও ঘুরতে থাকে। ডাক্তাররা আসলেই ভালো হয় না। সব এক একটা ফাজিলের হাড্ডি হয়। নইলে কত্ত বড় বজ্জাত হলে এসব কথা বলতে পারে একটা মানুষ। শেষমেশ ইনোসেন্ট ফেসের আড়ালে এমন একটা হারে বজ্জাত ব্যাটার সাথে তার বিয়েটা হতে হলো। জীবনটা তেজপাতা হয়ে গেল তার। এই ভেবে কপাল চাপড়ায় মেহরুন। তা দেখে আদৃশ হো হো করে হেসে ওঠে। আদৃশ মনে মনে বলল, আমায় অপদস্থ করতে এসে নিজেই কেমন নাস্তানাবুদ হয়ে গেলে। হে হে। হাসি থামিয়ে হুট করে মেহরুনকে কোলে তুলে নেয় আদৃশ। হকচকিয়ে যায় মেহরুন। ছোটাছুটি করতে নিলেই আদৃশ শীতল কণ্ঠে বলল, ছোটাছুটি করছো করো, হাত ফসকে গেলে কিন্তু সোজা মেঝেতে পড়ে কোমর ভাঙবে। এখন তুমি কি চাচ্ছ কোমর ভেঙে আমার কোলে চড়ে থাকতে? মেহরুন আর কোনো কথা বাড়ায় না। এ লোকের সাথে কথা বাড়ালে তাই লজ্জায় পড়তে হবে। তাই চুপচাপ মাথা নুইয়ে থাকাটাই এখন শ্রেয়। মেহরুনকে বিছানায় বসিয়ে মেহরুনের একদম কাছে চলে যায় আদৃশ। এতটা কাছে যে একে অপরের নিঃশ্বাস শুনতে পাচ্ছে। আদৃশ এগিয়ে যেতে থাকে মেহরুনের ঠোঁটের কাছে, ঠিক তখনই আদৃশের ফোনটা বেজে ওঠে। বিরক্তিতে চোখ মুখ কুঁচকে ফোন রিসিভ করে সে। ইমার্জেন্সি কল এসেছে তার। গুরুতর রোগীর জায়গায় অবস্থা, এখনই যেতে হবে তাকে। শুনে কপাল চাপড়ায় আদৃশ। ফোনটা রেখে করুণ কণ্ঠে বলল, সবই আমার কপাল। কেন মরতে ডাক্তার হইতে গেলাম? রোগীগুলা অসুস্থ হওয়ার আর সময় পায় না। আমার রোমান্টিক মুডটাই নষ্ট করে দিল শালার আনোমান্টিক রোগী। তোর বিয়ে হলেও বউয়ের আদর পাবি না, বেদ্যপ রোগী। ধুর ছাই। আদৃশের দুঃখী দুঃখী ফেস দেখে হেসে ওঠে মেহরুন। বেচারা আদৃশের জন্য খারাপ লাগলেও হাসতে হাসতে গড়াগড়ি খায় মেহরুন। আজ রাতটা এখানে থেকে কাল সকালেই আমাদের বাড়িতে ফিরতে হবে অরণি। অরণির কাঁধে হাত রেখে কথাটা বলল আরাব। অরণি চমকায়। ও বাড়ি যাওয়ার কথা উঠলেই কেমন শিউরে ওঠে সে। আরাব তাকে ভালোবেসে আপন করে নিয়েছে, কিন্তু তার বাড়ির লোকেরা কি আদৌ তাকে আপন করে নিবে? এমন নানান প্রশ্ন প্রতিনিয়ত ঘুরপাক খায় অরণির মস্তিষ্কে। আরাবের দৃষ্টি এখনো অরণিতে নিবন্ধ। কিন্তু এ কথাটার পিঠে অরণি কোনো কথা না বলে চুপচাপ বসে রয়। আরাব হয়তো বুঝেছে অরণির অবস্থা। তাই সে আশ্বস্ত করে বলল, ভয় নেই, আমি আছি তো। ঠিক একটা না একটা ব্যবস্থা নিশ্চয়ই হয়ে যাবে। আমার বউয়ের মিষ্টি চেহারা দেখলে পাষাণ হৃদয়ও গলে যাবে। শেষোক্ত কথাটা বলে হাসল আরাব। অরণিও মুচকি হেসে মাথা নুইয়ে বলল, তাই যেন হয় আরাব। কিন্তু শাশুড়ি মা কি এত সহজে মানবেন? এমনিতেও আমরা পালিয়ে বিয়ে করেছিলাম বলে তিনি আমার উপর রেগে আছেন। মা এতদিনের কথা মনে রাখবেন না। তিনি ঠিকই মেনে নিবেন সব। কিন্তু সেদিন যে তিনি করা কথা শোনালেন। চিন্তা নেই মা, একটু অমনি। আমি বুঝিয়েছি মা, এখন আর রেগে নেই। বলেছে কাল সকাল সকাল আমরা না গেলে তিনি ভীষণ রাগ করবেন। বুঝলে বউ? অরণি হাসে। তবে তার মনটা খারাপ হয়ে যায় আদৃশের কথা ভেবে। আদৃশকে ছাড়া এই বাড়িটার মায়া ত্যাগ করে কিভাবে থাকবে সে? ভাইটাকে সে ভীষণ ভালোবাসে। আলভি নিজের রুমে পায়চারি করছে।
রিশতাকে আজ মনের কথাটা বলতে হবে। না বলতে পারলে কিছুতেই তার মনে শান্তি মিলছে না। রিশতার রুমের দিকে একবার যেতে গিয়েও কি মনে করে আর যাওয়া হলো না। আচ্ছা, রিশতার রুমে যাওয়ার কি অধিকার আছে তার? কোন মুখে দাঁড়াবে তার সামনে? কোথায় একজন সরকারি চাকুরিজীবী আর কোথায় ডাক্তার? যদিও আলভির খুব শখ ছিল তার বউ ডাক্তার হবে। আলভি আর ভাবে না, অনেকটা দ্বিধা দ্বন্দ্ব নিয়েই রিশতার রুমের পথে পা বাড়ায় আলভি। কয়েকবার নক করার পর দরজা খোলে রিশতা। আলভিকে এ সময়ে দেখে অবাক হয় রিশতা। তবুও মুখে হাসি ফুটিয়ে বলল, আরে তুমি এখন কিছু বলবে? মন, চল নির্বাসনে যাই, তুমি আর আমি পালাই। আলভির এমন উদ্ভট কথা শুনে রিশতা হতবাক হয়ে যায়। আলভির কপালে হাতটা ঠেকিয়ে ব্যস্ত কণ্ঠে রিশতা বলল, শরীর খারাপ নাকি তোমার? না, একদম ঠিক আছি আমি। তাহলে এসব আবোল তাবোল বকছো কেন? আলভি লম্বা একটা শ্বাস নেয়। তারপর চোখ বন্ধ করে এক নিঃশ্বাসে বলল, আমার ভীষণ ভাল লাগে তোমায়, তাই তোমায় ভালোবাসি প্রিয়। বল, সে কি মোর অপরাধ? কথাটা বলেই আর এক মুহূর্ত অপেক্ষা করে না আলভি। এক দৌড়ে নিজের রুমে চলে যায় সে। রিশতা হা হয়ে তাকিয়ে থাকে আলভির যাওয়ার পানে। আদ্রিস যাওয়ার পর পরই মেহরুন নিজের রুম থেকে বেরিয়ে করিডোরের পথ ধরে হাঁটছিল। এমন সময়ে আলভিকে রিশতাকে রুমের সামনে দাঁড়িয়ে থাকতে দেখে কিছুটা আড়ালে দাঁড়ায় সে। আলভি চলে যেতেই এক ছুটে চলে আসে রিশতার কাছে মেহরুন। মেহরুন হাসি মুখে রিশতাকে বলল, ভাইয়া তোমায় কি বলে এভাবে চলে গেল ভাবি? মেহরুনের মুখে ভাবি ডাকটা শুনে বিষম খায় রিশতা। কাঁচতে কাঁচতে তার অবস্থা যায়। রিশতাকে ধরে বিছানায় বসায় মেহরুন। গ্লাসে পানি ঢেলে গ্লাসটা এগিয়ে দেয় রিশতার কাছে। পানির গ্লাসটা নিয়ে এক নিঃশ্বাসে ঢকঢক করে পানি খেয়ে গলাটা ভিজিয়ে নেয় রিশতা। মেহরুন রিশতার পিঠে হাত বুলাতে বুলাতে বলল, এখন কেমন বোধ করছো ভাবি? রিশতা কিছু বলে না, তবে বিস্মিত নয়নে চেয়ে থাকে মেহরুনের দিকে। আলভির সাথে সাথে কি এই মেয়েটাও পাগল হয়ে গেল নাকি? ভেবে পায় না রিশতা। রিশতাকে এমন বোকা বোকা চাহনিতে তাকিয়ে থাকতে দেখে ঠোঁট চেপে হাসে মেহরুন। ঠাট্টা করে বলল, এভাবে তাকিয়ে আছো কেন ভাবি? রিশতা এবার গম্ভীর কণ্ঠে বলল, তুমি আমায় ভাবি কেন ডাকছ মেহরুন ভাবি? আমি তোমার আর ভাইয়ার কথা শুনেছি। আমার ভাই ভালোবাসে তোমায়, আর আমারও বেশ মনে ধরেছে তোমাকে। আমার ভাবি হিসেবে তুমি পারফেক্ট, বুঝলে ভাবিজি? রিশতা কোনো জবাব দেয় না, চুপচাপ বসে থাকে। রিশতাকে চুপ থাকতে দেখে মেহরুন কণ্ঠ কিছুটা খাদে নামিয়ে বলল, আমার ভাইকে ভালোবাসো না তুমি? মেহরুনের দিকে চকিত তাকায় রিশতা। কি বলবে সে ভেবে পায় না এ মুহূর্তে। রিশতাকে বার কয়েক পরখ করে নেয় মেহরুন। গম্ভীর কণ্ঠে বলল, তুমি নির্দ্বিধায় আমায় বলতে পারো, আমি কিছু মনে করব না। আমার ভাই বলে তাকে যে ভালোবাসতেই হবে এমন কোনো কথা নেই। মেহরুনের দিকে তাকিয়ে হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে সায় জানায় রিশতা। রিশতার বলতে দেরি, কিন্তু মেহরুনের আলহামদুলিল্লাহ বলে চিৎকার করতে দেরি হয় না। শক্ত করে জড়িয়ে ধরে রিশতাকে মেহরুন। উচ্ছ্বাসের সাথে মেহরুন বলল, আই লাভ ইউ ভাবি। রিশতা হেসে ফেলে মেহরুনের এহেন কর্মকাণ্ডে। মেহরুনের গাল টেনে দিয়ে রিশতা বলল, তোমার শরীর কি এখন আগের থেকে ঠিক আছে মেহরুন ভাবি? মেহরুন লাজুক হেসে বলল, তোমার আদৃশ ভাইয়া থাকলে কি আর শরীর ঠিক না থেকে পারে? রিশতা ভ্রু নাচিয়ে বাঁকা হেসে বলল, কেন ভাইয়া কি আজকাল একটু বেশি আদর যত্ন করছে নাকি বউয়ের? মেহরুন লজ্জায় দুহাত দিয়ে নিজের মুখ ঢেকে নেয়। রিশতায় হাতে আলতো হাতে থাপ্পড় মেরে গম্ভীর কণ্ঠে বলল, তোমার ভাইয়ের মতো তুমিও ঠোঁটকাটা স্বভাবের হয়েছ। আসলেই ডাক্তাররা কখনোই ভালো হয় না, সব এক একটা ফাজিলের হাড্ডি হয়।
ঠোঁট চেপে হেসে রিশতা সিরিয়াস ভঙ্গিতে বলল, কেন ভাইয়া, তোমার সাথে ফাজিলের মতো কি করেছে ভাবি? তোমার এক্সপেরিয়েন্সটা শেয়ার করো প্লিজ, যাতে ভবিষ্যতে আমিও কাজে লাগাতে পারি। মেহরুন এবার পূর্ণ দৃষ্টিতে তাকায় রিশতার দিকে। ভ্রু নাচিয়ে বলল, আমার কাছ থেকে প্রশিক্ষণ নিয়ে কি তুমি আমার ভাইয়ের উপর অ্যাপ্লাই করতে চাচ্ছ ভাবি? রিশতা এবার লজ্জায় পড়ে যায়। লাজুক হেসে বলল, আদৃশ ভাইয়ার সাথে থাকতে থাকতে তুমিও কিন্তু ফাজিল হয়ে যাচ্ছ ভাবি। দুজনেই হেসে ফেলে। ওদের হাসির শব্দ শুনে রুমে প্রবেশ করতে করতে অরণি কাদো কাদো মুখ করে বলল, কি গো, তোমরা আমাকে রেখে এত হাসছ কেন? মিস করে গেলাম তো মনে হয় অনেক কিছু। অরণিকে দেখে ওরা আরও এক দফা হাসল। মেহরুন অরণির এক হাত টেনে নিজের পাশে বসিয়ে হাসতে হাসতে বলল, এখন তো কত কিছুই মিস করবে, দুলাভাই এসে পড়েছে না? অরণি মেহরুনের কান মুলে দিয়ে কপাট রাগ দেখিয়ে বলল, বড্ড ফাজিল হয়ে গেছো কিন্তু তুমি। বড় ননদের সাথে কিভাবে কথা বলতে হয় জানো না মেয়ে? হেসে ফেলে মেহরুন। রিশতা পাশ দিয়ে ঠাট্টা করে বলল, আমাদের আদৃশ ভাইয়ের সাথে থাকতে থাকতে ফাজিল হয়ে গেছে মেহরুন ভাবি। অরণি হেসে বলল, তা মেহরুন, নিজের বরকে ছেড়ে তুমি রিশতার রুমে কেন? তোমার তো উচিত আদৃশের সাথে একেবারে চিপকে থাকা। মেহরুন লাজুক হেসে বলল, তোমার ভাইয়ের ইমার্জেন্সি কল আসায় হসপিটালে রোগী দেখতে গেছে আপু। একা একা বোর হচ্ছিলাম তাই এখানে এলাম। ইস, বেচারা ডাক্তার হয়েও বিপদে আছে, যখন তখন ডাক পড়ে যায়। তার উপর আবার আমাদের মেহরুন পাত্তা দেয় না আদৃশকে। হায় বেচারা। রিশতা এবার বলল, তাই নাকি ভাবি? এটা কিন্তু ঠিক হচ্ছে না। এজন্যই আমার ভাইটা সারাক্ষণ মনমরা হয়ে থাকে। মেহরুন এবার প্রসঙ্গ পাল্টাতে অরণির উদ্দেশ্যে বলল, রিশতাকে আমার ভাবি বানালে কেমন হয় আপু? অরণি এবার ফিরে তাকায় রিশতার দিকে। বলে উঠল, মানে আমাদের আলভির বউ হবে রিশতা। মাথা নেড়ে সায় জানায় মেহরুন। এদিকে রিশতা লজ্জায় দুহাত দিয়ে মুখ ঢেকে ফেলে। রিশতাকে দেখে হেসে দেয় অরণি, মেহরুন। অরণি এবার উচ্ছ্বাসের সাথে বলল, তাহলে তো খুবই ভালো হয়। আজ থেকে তাহলে আমরা তিনজনই তিনজনের ননদ ভাবি হয়ে গেলাম যে। এই দূরে বসে আছিস কেন, বুকে আয় আমার। রিশতা, মেহরুন দুজনই জড়িয়ে ধরে অরণিকে। অরণিও পরম যত্নে আলতো হাতে মাথায় হাত বুলিয়ে দেয়। সবেমাত্র বাড়ি এসে পৌঁছেছে আদৃশ। ফ্রেশ হয়ে গায়ে একটা ধূসর রঙের টি শার্ট জড়িয়ে নেয়। রুমের মাঝে কোথাও মেহরুনকে দেখতে না পেয়ে ভ্রু কুঁচকে ফেলে সে। ধূপধাপ পা ফেলে মেহরুনের খোঁজে বের হয় আদৃশ। রিশতার রুমের পাশে আসতেই ওদের হাসির শব্দ শুনে রুমে প্রবেশ করে আদৃশ। তুমি এখানে, মেহরুন? আর তোমায় পুরো বাড়ি খুঁজে এসেছি। এখন এসো, ঘুমাবো আমি। আদৃশের কণ্ঠস্বর পেতেই পিছনে ফিরে তাকায় মেহরুন। অরণি ঠাট্টা করে বলল, যাও এখন নিজের বরের কাছে যাও। অনেক তো আড্ডা দিলে, এখন সেবাযত্ন করো গিয়ে। অরণির কথায় আদৃশও সায় জানায়। কিন্তু মেহরুন দ্বিমত পোষণ করে। তা দেখে রেগে যায় আদৃশ। মেহরুনের কাছে এগিয়ে ধূপ করে কোলে তুলে নেয় মেহরুনকে। মেহরুন ছটফট করে, কিন্তু আদৃশ তাতে পাত্তা না দিয়ে তাকে নিজের রুমে নিয়ে যায়। এদিকে অরণি আর রিশতা হেসেই চলেছে। তাদের হাসি থামছেই না যেন। অরণি হেসে বলল, আদৃশ হতে আজ আর নিস্তার নেই মেহরুনের। ড্রয়িং রুমের সোফায় বসে আছে সবাই। আলভি আর রিশতার বিয়ের কথা বার্তা চলছে এখন। রিশতার মা বাবা এসেছে ঘণ্টা খানিক আগেই। পাকা কথা দিয়ে তারা বিয়ের দিন তারিখ ঠিক করে ফেলেছে ইতোমধ্যে। আগামী শুক্রবারে আলভি রিশতা পবিত্র বন্ধনে আবদ্ধ হতে চলেছে। আলভির পাশেই মাথা নিচু করে বসে আছে রিশতা। তার চোখে মুখে ফুটে উঠেছে রক্তিম আভা।
প্রেয়সীর রক্তিম আভায় ছেয়ে যাওয়া মুখশ্রীর পানে এক ধ্যানে চেয়ে থাকে আলভি। পাশে বসে থাকা অরণি আর মেহরুন মুখ টিপে হাসে। এই সমস্ত কিছু হয়েছে মেহরুন আর আদৃশের জন্য। সাথে অরণিরও সাহায্য ছিল। ওদের দিকে কৃতজ্ঞতার দৃষ্টিতে তাকায় আলভি। সব কেমন যেন স্বপ্নের মতো লাগছে তার কাছে। এখনো বিশ্বাস হচ্ছে না কিছু। কাল রাতে মেহরুন আদৃশকে আলভি আর রিশতার বিয়ের ব্যাপারে বলেছিল। সবটা শুনে অরণি আর মেহরুনের পরামর্শে অবশেষে সবকিছুর বন্দোবস্ত করে ফেলে আদৃশ। আর রিশতার মা বাবাকে সকালে আসতে বলে তারা বিয়ের ব্যাপারে কথা বলার জন্যে। আদৃশের পাশে গিয়ে দাঁড়ায় আলভি। কাঁধে হাত রেখে সে বলল, দোস্ত, তোর জন্যই আমার ভালোবাসার মানুষটাকে এত দ্রুত পেতে চলেছি। তোর প্রতি আমি সারা জীবন কৃতজ্ঞ থাকব। তাচ্ছিল্য হেসে পকেটে হাত গুজে গম্ভীর কণ্ঠে আদৃশ বলল, তোর বোনকে বিয়ে করার জন্য কিন্তু তুই থাপ্পড়ও মেরেছিলি আমায়। অথচ আমি তার প্রতিশোধ তো দূর, রিশতার পুরো পরিবারকে রাজি করিয়েছি শুধুমাত্র তোর খুশির কথা ভেবে। মাথা নিচু করে ফেলে আলভি। তখন তো না বুঝেই এসব করে ফেলেছিল। অপরাধী কণ্ঠে সে বলল, তুই এখনো এসব মনে রেখেছিস? মনে যদি রাখতামই তাহলে কিছুতেই তোর আর রিশতার বিয়েটা হতে দিতাম না আমি। আলভি জড়িয়ে ধরে আদৃশকে। আলভি বলল, কিন্তু তুই এত কিছু এক রাতের মধ্যে করলি কিভাবে? আমি তো টেরও পেলাম না। ভেবেছিলাম রিশতা হয়তো মানবে না, কিন্তু আমার ধারণা ভুল ছিল। আদৃশ ভাব নিয়ে বলল, এসবের জন্য এই আদৃশই কাফি হে। পিঠ চাপড়ে আলভি হাসতে হাসতে বলল, ভাই, তুই আমার জন্য যা করেছিস জীবনেও ভুলব না আমি। আদৃশ ভ্রু উঁচিয়ে বলল, ভুলে যাওয়ার মতো তো কিছু করিনি আমি। হেসে ফেলে আলভি, এই আদৃশটা এমনই, ওর সাথে কথায় পারবে না কেউ। আদৃশের পাশে দাঁড়িয়ে মিটিমিটি হাসছে মেহরুন। এই মানুষটাকে যতই দেখছে ততই মুগ্ধ হচ্ছে সে। সব ঠিকঠাক করে আরাভ আর অরণি তাদের নিজ গন্তব্যের পথে পা বাড়ায়। অরণি ছলছল দৃষ্টিতে তাকিয়ে আছে আদৃশের দিকে। দৌড়ে এসে অরণিকে জড়িয়ে ধরে আদৃশ। অরণিও আদৃশকে জড়িয়ে অঝরে কাঁদতে থাকে। আদৃশের বুকে তীব্র ব্যথা অনুভূত হয়। বোনটাকে সে নিজের চেয়েও বেশি ভালোবাসে। আজ সেই বোনটাও তাকে ছেড়ে চলে যাচ্ছে। অরণির হাত আঁকড়ে ধরে আদৃশ করুণ কণ্ঠে বলল, তুই এখানে থেকে যা। আমায় ছেড়ে যাস না আপু। তোকে খুব ভালোবাসি রে। তোকে ছাড়া থাকতে আমার খুব কষ্ট হবে আপু। অরণি কাঁদতে কাঁদতে বলল, আর কতদিন ভাইয়ের বাড়িতে থাকব বল? চলে তো যেতেই হতো। এটাই যে নিয়তি। প্রতিটা মেয়েকেই তো তার চিরচেনা শৈশব কৈশোরের স্মৃতি, তার বাবার বাড়ি ছেড়ে সম্পূর্ণ অজানা অচেনা জায়গা, শ্বশুর বাড়ির পথে পা বাড়াতে হয়। আদৃশ এবার বেশ অনুনয়ের সুরে বলল, আপু, তুই থেকে জানা। তোকে ছাড়া আমি থাকতে পারবো না। আমার কি হবে? কে দেখবে আমায়? চোখ অশ্রু টলমল করলে হালকা হেসে অরণি বলল, কে দেখবে মানে মেহরুন আছে কি করতে তাহলে? মেহরুন দেখবে তোকে। ঝাপসা চোখে মেহরুনের দিকে এক পলক তাকায় আদৃশ। মেহরুনের চোখে অশ্রু টলমল করছে। অরণির বিদায় দেখে নিজের বিদায়ের কথা মনে পড়ে যাচ্ছে তার। কতদিন নিজের বাবার বাড়ি যাওয়া হয়নি। মেহরুনের কষ্টের মুহূর্তগুলোতে পাশে পেয়েছিল অরণি নামক মানুষটিকে, যে কিনা সবসময় নিজের বড় বোনের মতো আগলে ছিল তাকে। অরণিকে সে ভীষণ মিস করবে। একসাথে বসে আড্ডা দেওয়া, হাসি তামাশা আর হয়তো হবে না কখনো। এসব ভেবেই মেহরুনের কান্না পাচ্ছে খুব। আদৃশ চোখ মুছে অরণির দিকে দৃষ্টি নিক্ষেপ করে শক্ত কণ্ঠে বলল, যদি বিয়ের পর শ্বশুর বাড়ি যাওয়ার বিধান না থাকত তবে তোকে সারাজীবন আমার বাড়িতে রেখে দিতাম রে আপু। অরণি চোখ জোড়ায় আবারও অশ্রুকণারা এসে ভিড় জমায়। আদৃশ শক্তভাবে উক্ত কথাগুলো বললেও তার ভেতরটা যে ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছে তা বুঝতে অসুবিধে হয় না অরণির।
আদৃশকে ছেড়ে থাকতে তো তারও ভীষণ কষ্ট হবে, কিন্তু মেয়ে হয়ে জন্মেছে, তাকে যে মানিয়ে নিতে হবে সবটা। এই ভেবে দীর্ঘশ্বাস ফেলে অরণি এবার মেহরুনের দিকে এগিয়ে ওর হাতটা ধরে বলল, আমার ভাইটার খেয়াল রেখো মেহরুন। ভাইটা বড্ড ভালোবাসে তোমায়। ওকে কখনো কষ্ট দিও না তুমি। ও বড্ড অভিমানী। কখনো কোনো কিছু নিয়ে কষ্ট পেলে কাউকে কিছু বলেও না। তুমি ওকে আগলে রেখো, কেমন? মেহরুন ঠোঁট টেপে মাথা নাড়াল। তার ভীষণ কান্না পাচ্ছে। ভেজা কণ্ঠে বলল, আর কিছুদিন থাকলে হতো না আপু? অরণি হাতের উল্টো পিঠ দিয়ে চোখের পানি মুছে নেয়। হালকা হেসে জবাব দেয়, এই পাগল, এমন করছিস কেন তোরা? এমন একটা ভাব করছিস যেন জীবনে কোনোদিন আর আসব না। আমার যখন মন চাইবে আমি কিন্তু তখনই এসে হাজির হব বলে দিলাম। অরণির কথা শুনে হেসে ফেলে মেহরুন। মানুষটা এমনই, হাজার কষ্টের মাঝেও হাসিয়ে ছাড়বে ঠিকই। আদৃশ এবার আরাভের কাঁধে এক হাত রেখে চোখ মুছে ভারী কণ্ঠে বলল, আমার বোনটাকে আগলে রাখবেন ভাই। বোনটা আমার খুব ভালো মনের মানুষ। ওকে আগলে রাখবেন। ছায়া হয়ে থাকবেন সবসময় ওর পাশে। আমার বোনের কোনো ক্ষতি হলে আমিও কিন্তু ভাই হিসেবে ছেড়ে দিব না কাউকে। শেষোক্ত কথাটা বেশ শক্তভাবেই বলল আদৃশ। আরাব হেসে আদৃশের কাঁধ চাপড়ে বলল, ভয় নেই, আমি সবসময় তোমার বোনকে আগলে রাখব ভাই। আগলে রাখব বলেই শত বাধা শত প্রতিকূলতার মাঝেও তাকে নিজের বউ হিসেবে স্বীকৃতি দিয়েছি। আর এখন নিজের বউকে নিজের বাড়িতে নিয়ে যাওয়ার পালা। ইনশাআল্লাহ আমার শেষ নিঃশ্বাস অবধি তার পাশে থাকব আমি। আর শোনো, তোমার যখনই অরণির জন্য খারাপ লাগবে তখনই তুমি চলে আসবে আমার বাসায়, বুঝলে? আদৃশ মাথা নেড়ে সায় জানায়। এমন একটা ভালো মানুষের হাতে বোনটাকে তুলে দিতে পেরে স্বস্তি পায় আদৃশ। পাশে থাকা আলভি আর রিশতার মাথায় হাত বুলিয়ে অরণি মুচকি হেসে বলল, নতুন জীবনের শুরু হতে চলেছে তোমাদের। দোয়া করি খুব সুখী হয় তোমরা। রিশতা জড়িয়ে ধরে অরণিকে। করুণ কণ্ঠে রিশতা আলভি দুজনেই একসাথে বলল, তোমায় খুব মিস করব আপু। আমরা তোমায় অনেক ভালোবাসি আপু। অরণি হেসে বলল, আমিও। বেঁচে থাকলে আবার দেখা হবে ইনশাআল্লাহ। ওহ, বলেই তো গিয়েছি, তোদের বিয়েতে তো আমি আর আরাব আসছি, তখন তো দেখা হবেই। কি তাই না বলো আরাব? অরণির কথায় মাথা নেড়ে সায় জানায় আরাব। আরাব অরণি সবার কাছে থেকে বিদায় নিয়ে চলে যায় তাদের নতুন পথে, নতুন গন্তব্যে। সূচনা হতে চলেছে তাদের নতুন পথ চলার। যে পথে নানান রকমের বাধা আসতে পারে, কিন্তু একজন বিশ্বস্ত মানুষের হাত ধরে সকল বাধা বিপত্তি অতিক্রম করে পথ চলতে হবে। অরণি প্রথমে ভয় পেলেও আশ্বস্ত করে আরাব। ভরসার হাত রাখে অরণির কাঁধে। ভরসা পায় অরণি। কোনো ভুল মানুষকে ভালোবাসেনি তবে। অরণি চলে যেতেই ধপ করে ফ্লোরে বসে পড়ে আদৃশ। অরণিকে বিদায় জানাতে হবে, এমন দিনও যে দেখতে হবে তা কখনো ভাবেওনি আদৃশ। আজ বড় কষ্ট হচ্ছে তার। প্রতিদিন চোখের সামনে আর কখনো দেখা হবে না বোনটাকে। সে যে এখন পরের বাড়ির বউ। পাশে বসে আলভি আর রিশতা সান্ত্বনা দেয়। কিন্তু আদৃশ ঠায় এক হাঁটুতে হাত রেখে বসে থাকে। আদৃশের পাশে গিয়ে বসে মেহরুন। আদৃশের কাঁধে এক হাত রাখে মেহরুন। আদৃশ চকিত তাকায় মেহরুনের দিকে। আদৃশের চোখ এখনো ছলছল করছে। তা দেখে বুক কেঁপে ওঠে মেহরুনের। আদৃশ কোনো কথা না বলে হুট করে জাগটে ধরে মেহরুনকে। আদৃশের পিঠে পরম যত্নে হাত বুলিয়ে দেয় মেহরুন। ড্রেসিং টেবিলের আয়নায় পড়া নিজের প্রতিবিম্বের পানে বারবার দৃষ্টি নিক্ষেপ করছে মেহরুন। নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখাতে ব্যস্ত সে। জানালার কাঁচ ভেদ করে দুপুরের রৌদ্রোজ্জ্বল আলো এসে আছড়ে পড়ছে মেহরুনের চোখে মুখে। ফলে তার মুখ উজ্জ্বল হয়ে উঠেছে। মেহরুনের শাড়িটা যেন রৌদ্রের আলোয় ঝলমল করছে।
এতে মেহরুনের সৌন্দর্য বহুগুণে বেড়েছে। নিজেকে দেখে নিজেই চোখ ফেরাতে পারছে না যেন। আসলে এই শাড়িটা সুন্দর নাকি মেহরুন সুন্দর ভেবে পায় না মেহরুন। আজ আলভি এবং রিশতার বিয়ে। কিছুক্ষণ আগে অরণি এসে সুন্দর করে সাজিয়ে দিয়ে গেছে মেহরুনকে। পরনে তার মেহরুন রঙের সেই শাড়িটা যেটা তার ভাইয়ের বিয়ের জন্য শখ করে কিনেছিল, যে শাড়িটা পরে আদৃশের হাত ধরে নিজের বাড়ি ছেড়ে বেরিয়ে এসেছিল, আজ ঠিক সেই শাড়িটা পরেই আবার সেই বাড়িতে যাবে। আদৃশের সাথে বিয়ের পর ও বাড়িতে আর যাওয়া হয়নি, তবে আজ ভাইয়ের বিয়ের আবার যেতে হচ্ছে। এসব ভেবে মনের কোণে সূক্ষ্ম অনুভূতিরা হানা দিচ্ছে তার। হঠাৎ দরজা খোলার শব্দে ধ্যান ভাঙে মেহরুনের। পেছনে ফিরে আদৃশকে দেখে সূক্ষ্ম হাসে মেহরুন। আদৃশ অবশ্য এখনো খেয়াল করেনি মেহরুনকে। আজ শুক্রবার হওয়ায় মসজিদে জুম্মার নামাজ পড়তে গিয়েছিল আদৃশ। তার পরনে সাদা পাঞ্জাবি, পায়জামা আর সাদা টুপি। ওয়ার্ড্রবের উপর টুপিটা আর হাত ঘড়িটা রেখে ফিরতেই হঠাৎ নজর পড়ে মেহরুনের দিকে। মেহরুনকে দেখে থমকে যায় আদৃশ। সে নিজের চোখকে ফেরাতে পারছে না যেন। প্রথম দিনের অনুভূতিরা আবারও জেগে উঠেছে মনের কোণে। তাদের বিয়ের রাতে সাজবিহীন মেহরুনের এই মেহরুন রঙের শাড়িতে দেখে সেই দিনই বুকের মাঝে তোলপাড় হয়ে যায়। আজও তার ব্যতিক্রম হয়নি। আজ আরও একদফা প্রেমে পড়তে হলো এই রমণীর। কি আছে এই রমণীর মাঝে তা জানা নেই আদৃশের। আদৃশকে এমনভাবে স্থির দৃষ্টিতে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে সমস্ত মুখশ্রীতে রক্তিম আভা ছড়িয়ে পড়ে মেহরুনের। মাথা নত করে শুকনো কাশি দেয় মেহরুন। আদৃশের চেতনা ফেরে মেহরুনের শুকনো কাশিতে। আদৃশ স্মিত হেসে বলল, বরের দৃষ্টি আকর্ষণের জন্যে বুঝি আপনার এমন মহৎ প্রচেষ্টা, মিসেস মেহরুন ইবনাত? তবে এত কষ্ট না করলেও চলত। তুমি যেমনই থাকো না কেন আমার তোমাকে তেমনভাবেই ভালো লাগে। আমি তো এমনিও তোমার রূপের ঝলকানিতে ছারখার হয়েছি সেই কবেই। মেহরুন লজ্জায় মিয়ে যায়। আদৃশের কথার বিপরীতে একটা টু শব্দ করতে পারল না সে। আদৃশ আরও একদফা হাসল। শীষ বাজিয়ে গাইতে লাগল, প্রেমে পড়েছে মন, প্রেমে পড়েছে। মেহরুন এবার আর চুপ থাকল না। কিছুটা বিরক্তি নিয়ে বলল, আপনি কি আগে কখনো ইবটিজার ছিলেন? আদৃশ এবার মুখটাকে থমথমে করে বলল, বউকে বাগে আনার জন্যে একটু মজা করি। তাই বলে তোমার মুখ থেকে আমি ইবটিজার এই মিথ্যে অপবাদটা শুনতে হলো? কি আশ্চর্য মেয়ে তুমি! আদৃশের কথা শুনে মেহরুন ফিক করে হেসে ফেলে। ড্রেসিং টেবিলের উপর থাকা আদৃশের ফোনটা হাতে নেয় মেহরুন টাইম দেখার জন্য। ফোন অন করতেই ওয়ালপেপারে নিজের ছবি দেখে রীতিমতো অবাক হয়ে যায় মেহরুন। এই ছবিটা তো ফারজানা আপুর বিয়ের দিনকার ছবি। এই ছবি আদৃশের কাছে এলো কিভাবে? আদৃশের দিকে ফিরে ফোনটা দেখিয়ে অবাক কণ্ঠে মেহরুন বলল, আপনি আমার এই ছবি পেলেন কোত্থেকে? আদৃশ সূক্ষ্ম হেসে বলল, কোন এককালে এই হতভাগা তার প্রেয়সীর ছবি সযতনে তুলে রেখে দিয়েছিল নিজের কাছে। মেহরুন ভ্রু কুঁচকে বলল, কখন তুললেন আমি তো বিন্দুমাত্রও টের পেলাম না। আদৃশ মুচকি হেসে এগিয়ে আসে মেহরুনের দিকে। মেহরুনের একদম গা ঘেঁষে দাঁড়িয়ে পেছনে থেকে জড়িয়ে নিজের সাথে মিশিয়ে নেয় আদৃশ। আদৃশের হঠাৎ এমন আচরণে হকচকিয়ে ওঠে মেহরুন। তার সমস্ত শরীর শিরশির করে ওঠে। অজানা সূক্ষ্ম অনুভূতিরা ডানা মেলে উড়ে যায়। এরই মাঝে মেহরুনের কাঁধে ঠোঁট ছুঁয়ে দেয় আদৃশ। মেহরুন থরথর করে কেঁপে ওঠে। তবুও নিজেকে ধাতস্থ করে মেহরুন নিজেকে ছাড়ানো ব্যর্থ চেষ্টা করে। উদ্বিগ্ন গলায় বলল, ছাড়ুন না, দেরি হয়ে যাচ্ছে তো। আদৃশ ভরাট কণ্ঠে বলল, আমি তোমায় স্পর্শ করলেই সবসময় এমন পালিয়ে বেড়াতে চাও কেন মেহরুন? আপনার যা ইচ্ছে করুন, তবে এখন নয়। দেরি হয়ে যাচ্ছে। ওদিকে আবার কত ব্যস্ততা পড়ে রয়েছে। আদৃশ ভ্রু নাচিয়ে বলল, যা ইচ্ছে হয় তাই করতে দিবে তো বউ? থতমত খেয়ে যায় মেহরুন।
এ কোন অসভ্য লোকের পাল্লায় পড়ল? নিজেকে ধাতস্থ করে বলল, এখন ছাড়ুন, ওদিকটা সামলাতে হবে তো। সব রেডি। অরণি আপু সামলে নিয়েছে সব। আর বিয়ে তো সন্ধ্যায়, এখনো অনেক সময় আছে। এখন তোমার প্রধান কাজ বরের সাথে রোমাঞ্চ করা। ফটাফট চুমু খাও তো আমায়। মেহরুন চোখ বড় বড় করে তাকিয়ে থাকে আদৃশের দিকে। তা দেখে আদৃশ টুপ করে মেহরুনের গালে চুমু খায়। মেহরুন এবার করুণ কণ্ঠে বলল, অনেক কষ্টে সেজেছি, এখন এসব করবেন না। আমি কিন্তু এখন আবার সাজ পোশাক ছেড়ে গোসল করতে পারবো না। আদৃশ ভ্রু নাচিয়ে বলল, আমি তো চুমু খাওয়ার কথা বলছিলাম মেহরুন। তুমি কি ভেবেছিলে বলো তো? চুমু খেলেও বুঝি গোসল করতে হয়? আমি তো ছোট মানুষ, তোমার মতো অতশত বুঝি না বাপু। মেহরুন তোবদা খেয়ে যায়। এই সুযোগ আর হাতছাড়া করে না আদৃশ। মেহরুনের ঠোঁট দুটোকে নিজের ঠোঁটের দখলে নিয়ে নিল আদৃশ। বধূ বেশে বসে আছে রিস্তা। লজ্জায় তার মাথা যেন নুয়ে পড়ছে। তার পাশেই বর বেশে বসে আছে আলভি। তার দৃষ্টি রিস্তায় নিবন্ধ। রিস্তাকে একান্ত নিজের করে না পাওয়া অবধি কিছুতেই যেন শান্তি মিলছে না আলভির। বহু প্রতীক্ষার পর আজকের এই দিনটা এলো। আদৃশের জন্য সবটা এমন সহজভাবে সম্পন্ন হয়েছে। এসব ভাবতে ভাবতেই কাজী চলে আসে। তিনি বিয়ে পড়িয়ে দেন দুজনের। দুজনে এখন পবিত্র বন্ধনে আবদ্ধ। বিদায়বেলায় অনেক কান্নাকাটি করে রিস্তা। রিস্তার বাবা আলভির হাত ধরে মেয়েকে আগলে রাখতে বলে শেষমেশ তিনি আর নিজেকে আটকে রাখতে পারেন না। ডুকরে কেঁদে ওঠেন। রিস্তা কাঁদে অনেক। সামলে নেয় আলভি। অবশেষে সকল নাটকীয়তার পর আলভির হাত ধরে নতুন পথে পা চালায় দুজনে। এসব দেখে মেহরুনের মনটা খারাপ হয়। আদৃশ আর তার বিয়ের রাতের কথা মনে পড়ে যায়। মেহনত আকবরও আদৃশের হাত ধরে বলেছিলেন মেহরুনের খেয়াল রাখতে। পুরনো কথা ভেবে মেহরুনের চোখ ছলছল করে ওঠে। আদৃশ মেহরুনকে নিজের দিকে ফিরিয়ে নিয়ে সযত্নে চোখের পানি মুছিয়ে দেয়। মেহরুন আদৃশের দিকে তাকিয়ে হালকা হাসে। কিছুক্ষণ আগে মেহরুন আর অরণি মিলে আলভি এবং রিস্তার বাসরঘর সাজিয়ে দিয়ে গেছে। আলভির বাড়িতে এসে এই মাত্র পৌঁছেছে আলভি এবং রিস্তা। রিস্তাকে ধরে মেহরুন আর অরণি আলভির রুমে দিয়ে যায়। এক হাত ঘোমটা টেনে বিছানায় বসে থাকে রিস্তা। মনের মাঝে সূক্ষ্ম অনুভূতিরা ডানা মেলে উড়ে চলে। দরজায় খট করে আওয়াজ হওয়ায় সেই দিক পানে দৃষ্টি নিক্ষেপ করে রিস্তা। আলভিকে দেখে আবারও লজ্জায় মিয়ে যায় সে। আলভি এসে বসে রিস্তার পাশে। ঘোমটা সরিয়ে উচ্চস্বরে বলে উঠল, মাশাআল্লাহ, বউ তো আমার হেব্বি সুন্দরী। উফফ, তোমায় দেখে আমার হার্টবিট মিস হয়ে যাচ্ছে জান। রিস্তা একটা কিল দেয় আলভির বুকে। আলভি হো হো করে হেসে রিস্তাকে জড়িয়ে নেয় নিজের বাহুডোরে। রিশকে নিজের বাহুডোরে আগলে রেখে আলভি বলল, আজ থেকে আমার বাহুডোরে আবদ্ধ তুমি। আমার মৃত্যুর আগ পর্যন্ত আগলে রাখব তোমায়। রিস্তাও হেসে আলতো হাতে জড়িয়ে নেয় আলভিকে। আজ থেকে সূচনা হয় তাদের জীবনের নতুন অধ্যায়ের। আরাভ আর অরণি দুজন দুজনের হাত ধরে ফাঁকা রাস্তায় হাঁটছে। বুক ভরে শ্বাস টেনে নেয় অরণি। শত বাধা বিপত্তির পর তাদের জীবনে পূর্ণতা পেয়েছে। অরণির শাশুড়িও নিজের ভুল বুঝতে পেরে অরণিকে নিজের মেয়ের মতো আগলে রেখেছেন। অরণি আরাভের হাতটা শক্ত করে ধরে। আরাভও এক হাতে জড়িয়ে নেয় অরণিকে। দুজন দুজনের দিকে তাকিয়ে ফিক করে হেসে ফেলে। মেহনত আকবরের দরজায় কড়া নাড়ে মেহরুন। দরজা খুলে দেন তিনি। আদৃশও এসেছে সাথে। মেহরুন গিয়ে জড়িয়ে ধরে বাবাকে। পরম যত্নে মেয়ের মাথায় হাত বুলিয়ে দেন তিনি। মেহরুন বাবার হাত ধরে বলল, তুমি মোটেও বাবা হিসেবে ব্যর্থ নও বাবা। একজন ভালো মানুষের হাতে তুলে দিয়ে আমার জীবন ধন্য করেছ বাবা।
মেহরুনের কথার পরিপ্রেক্ষিতে মেহনত আকবর গর্ব করে বললেন, দেখলে তো লাবিবা, আদৃশের সাথে আমার মেয়ের বিয়ে দিয়ে কোনো ভুল করিনি আমি। আর আমার ছেলেটার জীবনেও পূর্ণতা পেল আজ। এখন আর আমার কোনো চিন্তা রইল না। লাবিবা রহমান হেসে জড়িয়ে ধরেন মেহরুনকে। মেহরুনও জড়িয়ে ধরে বলল, সরি আম্মু, সেদিনকার ব্যবহারের জন্য। সরি তো আমার বলা উচিত। কোনো কিছু না ভেবেই তোকে করা কথা শোনাতেও দুবার ভাবিনি আমি। আমায় মাফ করে দিস মা। মেহরুন আলতো হেসে জড়িয়ে ধরে মাকে। আদৃশের কাঁধে মাথা রেখে বেলকনির ডিভানে বসে আছে মেহরুন। আজ আকাশে উঠেছে থালার মতো চাঁদ, সাথে বইয়ে মৃদু মন্দ হওয়া। কিছুক্ষণ পর পর দমকা হাওয়া এসে মেহরুনের চুলগুলো উড়িয়ে দিচ্ছে। আদৃশ মুগ্ধ নয়নে তাকিয়ে থাকে। মেহরুনের দিকে সারাজীবন তাকিয়ে থাকলেও হয়তো কখনো বিরক্তি আসবে না আদৃশের। মুখ থেকে মেহরুনের চুলগুলো সরিয়ে দিয়ে ভরাট কণ্ঠে বলল, চাঁদের গায়েও কলঙ্ক আছে, কিন্তু তোমার গায়ের কোনো কলঙ্ক নেই মেহরুন। মেহরুন ফিরে তাকায় আদৃশের পানে। হুট করে শক্ত করে জড়িয়ে ধরে আদৃশকে মেহরুন। ধরা গলায় মেহরুন বলল, পৃথিবীর সকল শান্তি হয়তো আপনার বাহুডোরে আবদ্ধ আছে। এছাড়া আর কোথাও এই শান্তির ছিটেফোঁটাও আমি পাইনি। আপনিহীন আমি ভাবতে গেলে গলা ধরে আসে, শ্বাস আটকে যায়। এ জীবনে এর বেশি কিছু আমার চাওয়ার নেই। আস্ত আপনি আর একটা আটপৌরে জীবন, ব্যাস দিব্যি চলে যাবে। মেহরুনের কথা শুনে সূক্ষ্ম হাসে আদৃশ। মেহরুনকে শক্ত করে জড়িয়ে ধরে আদৃশ বলল, এভাবেই নিজের সাথে আমায় জড়িয়ে রেখো মেহরুন। ভালোবাসি যে তোমায়। তবে হ্যাঁ, আমায় ছেড়ে যাওয়ার কথা ভুলেও মনে আনবে না। আমার মৃত্যুর আগ অবধি আমি হতে নিস্তার মিলবে না তোমার মেহরুন। কারণ আমার বাহুডোরে আবদ্ধ তুমি। সমাপ্ত। গল্প আমার বাহুডোরে আবদ্ধ তুমি। লেখনীতে নুসাইবা জান্নাত আরহা। অন্তিম পর্ব।